বর্তান একটা পায়ের উপর পা তুলে নিউজ পড়ছিল। বর্তান এক নজর আয়েশার দিকে দেখলে, তারপর পুরোপুরি আয়েশাকে ইগনোর করে দিল। আয়েশার চোখের মধ্যে অতিরিক্ত লাল নিয়ে বর্তানের দিকে দেখল, কিন্তু আয়েশার এই দৃষ্টি বর্তানের চোখ এড়াতে পারল না। আয়েশার রাগ দেখে বর্তানের মুখে একটা বাঁকা হাসি চলে এলো। আয়েশা এবার অথর্বকে খাইয়ে দিল, তারপর অথর্বকে নিয়ে রুমে চলে গেল। বর্তানের হঠাৎ ফোনটা বেজে উঠল। বর্তান ফোন রিসিভ করতেই ওপাশের ব্যক্তি বলল, বস, আপনি যে বলেছিলেন ওটা হয়ে গেছে, সব আপনার প্ল্যান মতোই হয়েছে। বর্তান কিছু না বলেই ফোনটা কেটে দিল আর বিনা এক্সপ্রেশনে ফোনের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর বিরাট এলো আর বিনা এক্সপ্রেশনে বলল, ভাই, আমার মনে হচ্ছে না তুমি যেটা করছো ওইটা ঠিক। এতে অনেক রিস্ক আছে, এতে তোমার অনেক ক্ষতি হতে পারে, আর এটা অনেক বড় রিস্কের ব্যাপার। বর্তান একটা দীর্ঘশ্বাস নিল আর বিনা এক্সপ্রেশনে বলল, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, এটা আমাকে করতেই হবে, না হলে ওকে যে আমি হারিয়ে ফেলবো। এটাই একমাত্র উপায়। আর মিস্টার বিরাজ খুরানার সঙ্গে কথা বলেছিস? বিরাট বিনা এক্সপ্রেশনে বলল, বলছি, উনি তো প্রথমে না বলে দিয়েছিলেন, কিন্তু তারপরে সব খুলে বলার পর উনি রাজি হয়ে গেলেন। বর্তান এবার চোখটা বন্ধ করে সোফায় হেলান দিয়ে অলস ভরা স্বরে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, এখন তুই যা, আর যেটা বলেছি সেটা কর। বিরাট বর্তানের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, কাউকে বিনা দোষে সারা রাত কষ্ট দিবেন, দিনের বেলা তো ঘুম পাবেই। বর্তান বিরাটের ব্যঙ্গ শুনে বিরাটের দিকে লাল লাল চোখ নিয়ে তাকালো আর পাশ থেকে একটা ফ্লাওয়ার পট নিল আর ওটাকে বিরাটের দিকে সজোরে ছুড়ে দিল। কিন্তু বিরাট ওখানেই দাঁড়িয়ে এক হাত দিয়ে ওই ফ্লাওয়ার পটকে ধরে নিল আর আফসোস করে বলল, সব কিছু তো ঠিকই আছে, কিন্তু ভাই, তুমি জল্লাদ থেকে গেলে আয়শা বৌদি পারল না তোমাকে পাল্টাতে। আসলে কথাই বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ওই রকম তোমারও, তুমি আর কখনো শুধরাবে না। বর্তান এবার উঠে পড়ে ওর পাশে থাকা কাচের টেবিলটা এক হাতে জাগিয়ে ছুঁড়ে ভেঙে দিল আর হাতের সামনে যা পারছে তাই ছুঁড়ে মারছে। আর বিরাট দুটো হাত প্যান্টের পকেটে রেখে বর্তানের এসব কাণ্ড দেখে যাচ্ছে। বর্তানের চোখ এখন লাল হয়েছিল, যেন ওর চোখে আগুন জ্বলছে। বর্তানের হাতের শিরা ফুলে গেছে। আশেপাশের বডিগার্ডস এসব দৃশ্য দেখে ভয়ে কাঁপছে। বর্তান এবার নিজের বন্দুক বার করলো আর সব কটা বডিগার্ডের উপর গুলি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গেই সব বডিগার্ডসরা ফ্লোরে লুটিয়ে পড়ল। ভাঙচুরের শব্দ শুনে আয়েশা রুম থেকে বার হয়ে এলো। আয়েশা অথর্বকে রুমির কাছে দিয়ে এসেছে। বর্তান এতটা রেগে গেছে যে ওর আর কিছু জ্ঞান নেই। ও রাগের বশে বিরাটের দিকে বন্দুক তাক করে দিল আর বিরাটকে শ্যুট করতে যাবে। সঙ্গে সঙ্গে আয়েশা এসে বর্তানের হাত ধরে নিল আর বর্তানকে শান্ত করতে লাগলো। কিন্তু বর্তান আয়েশাকে নিচে ফেলে দিল আর বিরাটের দিকে যেতে লাগলো। এটা দেখে আয়েশা খুব ভয় পেয়ে গেল। আয়েশা এবার বর্তানের পা দুটো ধরে নিল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কি করছো তুমি? তোমার ভাই হয়, ওর লেগে যাবে। আর এত রক্ত, এত মানুষকে মেরে ফেললে তুমি। দয়া করে শান্ত হও। বর্তান এক ঝটকায় আয়েশার থেকে নিজের পা ছাড়িয়ে নিল আর বিরাটের দিকে যেতে লাগলো। বিরাট পকেটে হাত দিয়ে একইভাবে ওখানেই দাঁড়িয়ে রয়েছে। ওর যেন কিছু যায় আসে না। আয়েশা বুঝতে পারছে না ও কী করবে। ও আর কিছু বুঝতে না পেরে দৌড়ে গিয়ে বর্তানকে জড়িয়ে ধরল আর বর্তানের বুকে নিজের মুখ লুকিয়ে নিল। আয়েশার এরকম জড়িয়ে ধরাই বর্তানের সারা শরীর যেন পাথর হয়ে গেল। আয়েশা ওকে খুব জোরে চেপে ধরে আছে, যেন বর্তানকে ছেড়ে দিলেই বর্তান ধ্বংস করে দেবে সব কিছু। আয়েশা বর্তানের এতটা কাছে আসাই বর্তানের লোয়ার পার্ট যেন আগুন ধরে গেল। বর্তান নিজের বন্দুক ছুঁড়ে এক সাইডে ফেলল আর আয়েশাকে নিজের বাহুবন্ধনে জাগিয়ে নিল আর বেডরুমে চলে গেল। এদিকে বিরাট একটা দীর্ঘশ্বাস নিল আর ওর রুমে চলে গেল। আয়েশা বর্তানের বাহুবন্ধনে অজ্ঞান হয়ে পড়েছিল আর বর্তান
একভাবেই ওর মুখের দিকে তাকিয়ে আছে বিনা এক্সপ্রেশনে। তারপর বরদানের মুখে হঠাৎই একটা হাসি চলে এলো, আর বরদান বলতে লাগলো, আর মাত্র 2 দিন, তারপর সব ঠিক হয়ে যাবে আয়শা। সব মানে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আর আমার বেবিকে কিছু হতে দিব না। কিন্তু আয়শা, এই লড়াইটা যে তোমার, আর তোমাকে লড়তেই হবে। কিন্তু তুমি অনেক দুঃখ পাবে এইসবে, কিন্তু তোমাকে তোমার মন শক্ত করতে হবে। আর সব বিপদে তুমি তোমার পাশে আমাকে পাবে আয়শা। এই বলে আয়েশার কপালে বরদান নিজের ভালোবাসার ছোঁয়া বসিয়ে দিল, আর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল আর গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর আয়েশার পুরো বডিতে ঔষধ লাগিয়ে দিল। বরদান ঔষধ লাগাতে লাগাতে আয়েশার পুরো শরীরটাকে দেখল। আয়েশার শরীরে অনেক দাগ ছিল কামড়ানোর, আঁচড়ের, যেসব এখন নীল নীল হয়ে গেছে, আর কোনো কোনো কামড়ানো জায়গা থেকে রক্ত ঝরছে। এটা দেখে বরদানের দুঃখ পাওয়ার জায়গায় ওর মুখে একটা মিষ্টি হাসি চলে এলো। মিষ্টি হাসি হাসতে হাসতে বরদান বলল, আয়শা, তোমার শরীরে খুব সুন্দর লাগছে এসব। বরদান যখন এই সব কিছু বলছিল তখন ওকে কোনো পাগলের থেকে কম কিছু লাগছে না। আয়েশার পুরো বডিতে ওষুধ লাগানোর পর বরদান আয়েশার শরীরে ভালো করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। তারপর রুম থেকে বার হয়ে পড়ল। রুম থেকে বার হয়ে বরদান সোজা রুমে চলে গেল, আর অথর্বকে নিয়ে কোথাও চলে গেল। তার 2 ঘন্টা পর রাজ এসে রমিকে জোর করে কোথাও নিয়ে গেল, আর বিরাট আর আলিয়া নিজের বাড়ি চলে গেল। এদিকে আয়েশা যখন ঘুম ভাঙল, ও আশেপাশে দেখলো ও পুরো রুমে একলা। ও একটা দীর্ঘশ্বাস নিল আর ওয়াশরুম চলে গেল। তারপর ফ্রেশ হয়ে পার হলো। আয়েশা ফ্রেশ হয়ে এবার বাইরে এলো, কিন্তু বাইরে এসে দেখলো পুরো মেনশন খালি। ও চিন্তিত হয়ে বরদানকে আর বাকি সবাইকে খুঁজতে লাগলো। আয়েশা দেখলো যে পুরো বাড়িতে কেউ নেই। ওর চোখ থেকে জল বার হতে শুরু হয়ে গেল। ও সবাইকে ফোনও লাগিয়েছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। আয়েশার মাথা ঘুরতে লাগলো, আর ওর মাথার মধ্যে অতিরিক্ত যন্ত্রণা হতে শুরু হলো। আয়েশা এবার জোরে নিজের চোখটা বন্ধ করে নিল। কিছুক্ষণ পরে ওর চোখ খুলল। চোখ খুলে ও রুমের মধ্যে চলে গেল। কিছুক্ষণ পরে ও পুরো আইডি গেটআপে চলে এলো। ও একটা ব্ল্যাক হুডি, ব্ল্যাক জিন্স পরেছিল, আর ওর ওই চশমাটাও পরেছিল। আয়েশাকে এবার খুবই সাংঘাতিক লাগছে। ওকে আয়েশা মনেই হচ্ছে না, ওকে যেন অন্য কেউ মনে হচ্ছে, যার আয়েশার সঙ্গে কোনো সম্পর্কই নেই। আয়েশার ফোন এবার বেজে উঠল। আয়েশা ওরফে আরডি ফোন রিসিভ করলো। ওপাশের ব্যক্তির কথা শুনে আরডি ফোন কেটে দিল। আধা ঘন্টা পর আরডি একটা বিল্ডিংয়ের গেটের সামনে দাঁড়িয়েছিল। আরডির মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। ও এবার নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকালো আর ওই বিল্ডিংয়ে ঢুকে পড়ল। কিন্তু বিল্ডিংয়ে ঢুকতেই অনেকগুলো বডিগার্ড আরডিকে ঘিরে ধরল। আরডি নিজের মনে মনে বলল, এদের সঙ্গে লড়াই করার টাইম নেই, কিছু একটা করতে হবে আমাকে। এবার আরডি নিজের ফোনের দিকে তাকালো আর ফোনের মধ্যে কিছু একটা করতে লাগলো। বডিগার্ডরা আরডির দিকে তাকিয়েছিল। তখনই সব বডিগার্ডরা ফোনে কিছু হতে লাগলো। শুধু ফোন না, সিসিটিভি ক্যামেরা সব কিছু বন্ধ হয়ে গেল। এবার লাইট জ্বলতে বুঝতে পারলো, আর সব বডিগার্ডরা হাঁ করে আরডির দিকে তাকিয়ে আছে। তখনই একজনের জোরে চিৎকারের আওয়াজ ভেসে এলো বডিগার্ডদের কানে। আস্তে আস্তে আরও অনেকজনের চিৎকার শোনা গেল। কিছুক্ষণ পরে সব কিছুই একদম শান্ত হয়ে গেল। লাইট জ্বলছে নিভছে, যার মধ্যে হালকা হালকা দেখা যাচ্ছে সব বডিগার্ডদের লাশ পড়ে আছে ওখানে। খুবই খারাপভাবে ওদের মারা হয়েছে। এদিকে আরডি এইসব কাজ কেউ একজন নিজের হাতে থাকা ল্যাপটপের মধ্যে দেখছে আর হাসছে। অন্যদিকে আরও 2 জন, যার মধ্যে একজন মহিলা একজন পুরুষ, ওরাও আরডির এইসব কাজ দেখছে, কিন্তু ওদের মুখে হাসি ছিল না, অতিরিক্ত রাগ ছিল। এদিকে আরডি একটা কেবিনের মধ্যে ঢুকে গেল, আর ওই কেবিনে থাকা একটা কম্পিউটারের কাছে গেল আর ওই কম্পিউটার হ্যাক করে নিল। তারপর আরডি জিন্সের পকেট থেকে একটা পেন ড্রাইভ পার করলো আর সব ডেটা ওই পেন ড্রাইভের মধ্যে ভরে নিল। আরডি এসব করছিল
হঠাৎই ওর পিছনে কেউ এসে দাঁড়ালো, আর আইডি কিছু বুঝতে পারবে সঙ্গে সঙ্গেই ওর পিছনেই যে দাঁড়িয়েছিল ওর হাতে থাকা রড দিয়ে আইডির মাথায় মারল। আইডির চোখ পুরো ধোঁয়া হতে লাগলো। আরও আস্তে আস্তে পিছনে ঘুরে দেখলো, আরও চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু চোখ বন্ধ হওয়ার আগে ওর মুখ থেকে বার হলো, সুমিত চৌধুরী। এদিকে পুরো শহরের পুলিশ আইডিকে খুঁজে চলেছে পুরো শহরে। আইডি চোখ খুলতেই দেখলো যে ওর হাত পা বাঁধা। ও দড়িটাকে একটানে ছিঁড়ে ফেলল। আরও আশেপাশে দেখলো যে ও একটা আন্ডারগ্রাউন্ড বিল্ডিংয়ে আছে। ও এখান থেকে বার হওয়ার রাস্তা খুঁজতে লাগলো। ওর নজরে কিছু আসলো না। হঠাৎ পিছন থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। Hi baby girl, I hope you're good. How do you feel after seeing me after so long? Do you like it? যাগে ছাড়ো। ওটা আর কেউ না, সুমিত চৌধুরী ছিল। সুমিত আইডিকে বলল, আরডি? না 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 না, আয়েশা জান, আমার সত্যি খুব ভালো লাগছে এতদিন পরে তোমাকে দেখে। এইসব বলতে বলতে আয়েশার অনেক কাছে চলে গেল আর আয়েশার গালে হাত দিয়ে বলল, জান অনেক হয়েছে, আর না, আর হবে না লুকোচুরি। তুমি আমার ছেলে, আর ওই বরদান রায়জাদার সাহস কী করে হয় তোমাকে আমার দিয়ে কেড়ে নেওয়ার? আস্তে আস্তে সুমিতের হাত আইডির গাল থেকে নিচে নামতে লাগলো। কিন্তু আইডি আটকালো না সুমিতকে। আইডিকে না আটকাতে দেখে সুমিতের সাহস বেড়ে গেল। এবার সুমিত হাসতে হাসতে বলল, জান ভেবেছিলাম একবার তোমাকে ব্যবহার করে মেরে ফেলবো, কারণ অন্যের হাত লাগানো জিনিসকে আমি ছুঁই না, কিন্তু তোমার ব্যাপার আলাদা। উফ, যদি না আমি সেদিন দেরি করতাম তাহলে তুমি আজ আমার বাচ্চার মা হতে, নাকি ওই বরদান রায়জাদার। এখনও আমার গায়ে আগুন জ্বলে সেই রাতের কথা ভাবলে। আমি নিজের হাতে আমার নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলেছিলাম। আইডি চুপচাপ সুমিতের এসব কথা শুনছিল। সুমিত আফসোস করে বলতে লাগলো, সেদিনকে যদি আমি তোমার ড্রিঙ্কে ড্রাগস না মেশাতাম আর তোমাকে একলা ফেলে রেখে চলে না যেতাম, তুমি আমার থাকতে। সেদিন রাতে তোমার শরীর নিয়ে যে মজাটা, যে সুখটা আমার পাওয়ার কথা, ওটা ওই বরদান রায়জাদা পেয়েছে। যেই সুখটা আমার পাওয়ার কথা তোমার শরীর নিয়ে। সুমিতের এরকম নির্লজ্জের মতন কথা শুনে আইডির খুব কষ্ট হয়েছে। কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে রেখেছিল। আইডি মুখ থেকে একটাও সাড়া করলো না। এবার যেটা সুমিত করলো ওই কাজটাতে আইডি আর নিজেরা কন্ট্রোল করতে পারলো না। সুমিত এবার আইডির বুকে হাত রাখলো আর জোরে চেপে দিল। মরাত করে একটা হাড় ভাঙার আওয়াজ এলো। হ্যাঁ, আইডি সুমিতের এক হাত ভেঙে দিয়েছে, যে হাত দিয়ে সুমিত টাচ করেছিল। আর খারাপভাবে সুমিতকে মারতে লাগলো আইডি। তখনই হঠাৎ করে বাতাসে গুলি চলার আওয়াজ এলো। আশেপাশে থেকে এবার অনেক পুলিশ টিম বার হতে শুরু হলো। আইডি দেখলো যে সুমিতের মুখে একটা শয়তানি হাসি ছিল, কিন্তু কেউ এটা নোটিস করেনি যে আইডির মুখে একটা শয়তানি হাসি চলে এলো। সবাই এতটাই বিজি ছিল আইডিকে ধরার খুশি সেলিব্রেট করাই যে ওরা খেয়ালই করেনি কখন আইডি অফিসারকে ধরে অফিসারের মাথায় বন্দুক রাখলো। অফিসারের মাথায় বন্দুক রেখে আইডি চিৎকার করে বলল, সব সরে যাও, না হলে আমি একে মেরে ফেলবো। অফিসারকে যদি আস্ত দেখতে চাও তাহলে আমাকে রাস্তা করে দাও, না হলে আমি এক্ষুনি এর কল্যাণ করে দেব। একটা পুলিশ ভয় পেয়ে বলল, আরডি, অফিসারকে ছেড়ে দাও, আমরা যেতে দিচ্ছি তোমাকে, কিন্তু প্লিজ অফিসারকে ছাড়ো। আইডি এক ঝটকায় অফিসারকে লাথি মেরে ফ্লোরে ফেলে দিল আর লিফটের ভিতরে ঢুকে গেল। পুলিশ টিম পিছু পিছু গেল, কিন্তু ততক্ষণে লিফটের গেট বন্ধ হয়ে গেল। আইডি কি পারবে পুলিশের হাত থেকে বাঁচতে? পুলিশ কি পারবে আইডিকে ধরতে? আর বর্তমান অথর্বকে নিয়ে কোথায় গেল? কেই সুমি চৌধুরী? সুমি চৌধুরী কী করে আয়েশাকে আগে থেকে চিনে? আইডি লিফট থেকে একেবারে টেরেসে চলে এলো, আর পুলিশরাও সিঁড়ি থেকে চলে এলো টেনেসে। আইডিকে এবার পুরো পুলিশ টিম ঘিরে ধরলো। আয়েশা নিজের পিছনে দেখলো আর রাস্তা নেই। ও যদি আর এক পাও পিছনে হেঁটেছে তাহলে ও সোজা এই বিল্ডিং থেকে নিচে পড়ে যাবে। সুমিত ওর দিকে দেখছে আর হাসছে।
তখনই আইডির ফোনে একটা মেসেজ এলো। মেসেজে লেখা ছিল, আয়শা, এখনো টাইম আছে, তুমি যদি আমার সঙ্গে এক রাত কাটাও আমি তাহলে তোমাকে বাঁচিয়ে নেব। এইটা শুনে তো আয়েশার চোখে আগুন জ্বলে উঠল। ওর মাথার এবার গরম হতে লাগলো। সামনে এত পুলিশ, ও যদি এক পাও পিছনে হাঁটে তাহলে সোজা ও এত উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে মরে যাবে। ওর সঙ্গে এখন এরকম হচ্ছে, আগে কোয়া তো পিছনে খাই। আয়েশা নিজের মনে মনে ভাবলো। একদিকে আমার সম্মান আর একদিকে আমার জীবন। যদি আমি সুমিতের কথায় রাজি হয়ে যাই তাহলে আমি বেঁচে থেকেও মরা হয়ে যাব। নিজের সঙ্গে চোখ মেলাতে পারবো না, নিজেকে ঘেন্না করব। অন্যদিকে যদি আমি মরে যাই তাহলে আমার ছেলের কি হবে? আর বরদান? না না, আমাকে কিছু একটা করতে হবে। জীবন আমাকে এই পরিস্থিতিতে নিয়ে চলে এলো, আমি কি করব? সুমিতের দিকে তাকিয়ে হাসতে হাসতে ওর একটা হাত বাড়ালো, কিন্তু আইডি ওর দিকে ঘুরেও তাকালো না। আইডি এবার নিজের চোখ চেপে বন্ধ করে নিল। অথর্ব আর বর্ধনকে ইমাজিন করতে লাগলো, আর রমিকে আর আলিয়াকে তো জীবনেও ভুলতে পারবে না আয়েশা, কারণ ও রমিকে আর আলিয়াকে নিজের মেয়ের মতন মানুষ করেছে। এইসব ভাবছিল আর ওর চোখ থেকে এক ফোঁটা জল ওর গাল গড়িয়ে পড়ল। সব পুলিশ আইডির দিকে বন্দুক পয়েন্ট করে আছে। আইডি এবার এক পা করে পিছুতে লাগলো। হঠাৎ আকাশে যেন বিদ্যুৎ চমকাতে শুরু করলো, খুব জোরে জোরে। এবার হাওয়া চলতে লাগলো, আশপাশ অন্ধকার হতে শুরু করলো। আইডি ওরফে আয়েশা মুখে একটা তেতো হাসি চলে এলো, কারণ বুঝতে পারছে ওর সময় শেষ হয়ে এসেছে। এখনও তো প্রতিশোধ পূরণ হয়নি, ওকে এখনও বাঁচতে হবে প্রতিশোধের জন্য। কিন্তু জীবন আর সে হারে রাখেনি। একদিনের মধ্যেই সব পাল্টে গেল। একটা দীর্ঘশ্বাস নিল আর পিছনে হাঁটতে লাগলো। সুমিত ওর দিকে এখনও হাত বাড়িয়ে রয়েছে। আইডি ওরফে আয়েশা পিছনে আর কিছু নেই, ও এবার একদম ধারে চলে এসেছে। একটা পা বাড়ালো, ওর আর পিছনে কিছু অনুভব হলো না। আইডি ওরফে আয়েশা পড়ে যেতে যাবে, তখনই কেউ এসে ওকে চেপে ধরলো আর ওকে একসঙ্গে ঝাঁপ দিয়ে দিল। লোকটা যে ওকে নিয়ে ঝাঁপ দিয়েছে, লোকটার সঙ্গে একটা দড়ি বাঁধা, যে দড়ি ধরে ওরা দুইজন ঝুলে আছে। আয়েশা ভয়েই চোখ বন্ধ করে নিয়েছে। তখনই ওর কানে খুব পরিচিত একজনের আওয়াজ এলো, তুমি ঠিক আছো? আইডি ওরফে আয়েশা চোখ খুলল, কিন্তু চোখ খুলতেই ওর গলার কথা আটকে গেল। ওর যেন দম বন্ধ হয়ে এলো, আর ওর মুখ থেকে বের হলো, তুমি? কিন্তু তুমি এখানে? আর তুমি? আয়েশা আরও কিছু বলছিল। বরদান থামিয়ে দেয় আয়েশাকে। একটা রহস্যময় হাসি হাসতে হাসতে বলল, জান, সব বাদ দাও, এটা বলো, তুমি কি ঠিক আছো? আর ওরা তোমার সঙ্গে কিছু করেনি তো? এটা শুনে আয়েশা চোখ থেকে জল বার হয়ে গেল। আইডি ওরফে আয়েশা নিজেও জানে না বরদানের সামনে থাকলে কখনো আইডি রূপে থাকতে পারে না, আয়েশা হয়ে যায়। ও কাঁদতে কাঁদতে বলল, সুমিত আমার এখানে ছুঁয়েছে। ও বলতে বলতে আয়েশা নিজের বুকের দিকে তাক করল। দেখে বরদানের চোখ আরও লাল হয়ে গেল। বরদান আয়েশাকে আরও চেপে ধরল, আর বরদান দড়িটা একটা জোরে টান মারল। সঙ্গে সঙ্গেই উপরে উঠতে লাগলো। তারপর দড়িটা পুরো উপরে উঠে গেল। আয়েশা আর বরদান ফের ওই ছাদে চলে এলো। কিন্তু আয়েশা পুরো অবাক, কারণ একটাও পুলিশ নেই ওখানে। আর বরদানের লোকেরা সুমিতকে ধরে রেখেছিল, যেটা দেখে আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। আর আয়েশা অবাক হয়ে বরদানের দিকে তাকালো, আর বরদান ওর দিকে তাকালো। বরদান ওর দিকে তাকাতে তাকাতে হঠাৎ ওর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আরডি, ইউ হ্যাভ টু ফাইট, হোয়াট আর ইউ রেডি ফর? বরদানের কথা শুনে আয়েশার মধ্যে ফের আইডি চলে এলো, আর আইডি অতিরিক্ত রেগে গিয়ে বলল, ইয়েস, আই অ্যাম রেডি। এটা শুনে বরদান মিষ্টি হাসি হাসলো আর আয়েশাকে বলল, শুরু করা যাক। তখনই চারপাশ থেকে অনেক লোকেরা আসতে শুরু হলো। এগুলি সুমিতের লোক ছিল। সুমিত এবার হাসতে হাসতে বলল, ও মিস্টার বরদান রায়জাদা চলে এসেছে, নিজের
মাসুদাকে বাঁচাতে, বাট পারবে না। তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক? আই হ্যাভ কাম দিস ফেয়ার উইথ প্ল্যানিং। টুডে আই উইল উইন, ইউ উইল লস। টুডে মাই ডে। এবার সুমিতের লোকেরা বর্দানের লোকের উপর হামলা করে দিল। সবার মধ্যেই টক্করের লড়াই হয়েছে। আর আরডি ওরফে আয়েশার দিকে অনেকগুলো লোক একসঙ্গে এগিয়ে এলো, কিন্তু 5 মিনিটের মধ্যে ওই লোকের লাশ ওখানে পড়েছিল আর আরডি হাতে রক্তে ভর্তি। আর বর্দান একলাই 50-60 জনকে মেরে ফেলেছে। খুবই টক্করের লড়াই হয়েছে। আর সুমিতও কিছুতেই কম নয়। বর্দান লড়াই করছিল, হঠাৎ সুমিত পিছন থেকে এসে বর্দানের পিঠে গুলি চালিয়ে দিল, কিন্তু এতে বর্দানের কিছু হলো না। বর্দান এবার পিছনে ঘুরে সুমিতের গলা চেপে ধরল আর ওর হাতটা মুড়ে ভেঙে দিল। বর্দান সুমিতের ওই হাতটাই ভেঙে দিল যে হাত থেকে সুমিত আয়েশাকে ছুঁয়েছিল। বর্দান এবার একটা কথা দাঁতের দাঁত পিষে বলল, আমার আয়শাকে ছোঁয়ার তোর সাহস কি করে হয়? আয়শা শুধু আমার, সে ওর শরীর হোক বা মন হোক, ওর উপর শুধু আমার অধিকার আছে। বর্দানের কথা শুনে সুমিতও রেগে গিয়ে বলল, কখনো না। যদি না ওই রাতে আমি আয়শাকে ছেড়ে যেতাম, তাহলে আয়শা আজ আমার বাচ্চার মা হতো, আর আয়শা আর আমি আর আমাদের বাচ্চার একটা সুখের সংসার হতো। এটা শুনে বর্দানের রাগে মাথা ফুটতে শুরু হলো আর ওর ধরন সুমিতের উপর আরও জোরে হয়ে গেল। কারণ আয়েশাকে যদি কোনো মেয়েও ছয় তাহলে ওর সহ্যর বাইরে। আর এই সুমিত ওর আয়েশাকে নিয়ে এত কথা বলছে, আবার ওর সামনে, সাহস তো কম না। বর্দান এমন করে সুমিতের গলা চেপে ধরল যেন ওর গলাটাকেই ওই রকমভাবেই চেপে ছিঁড়ে ফেলবে। এদিকে আয়েশা সুমিতের অনেক লোককে মেরে ফেলেছে। তখনই ওখানে বিরাট আর আলিয়া রমি চলে এলো আর ওরাও আয়েশা বর্দানকে হেল্প করতে লাগলো। আয়েশা তো পুরো অবাক, তাহলে ওরাও জেনে গেছে। রমি এবার খুবই নিষ্পাপ মুখ বানিয়ে আয়েশার দিকে তাকালো আর দাঁত দেখিয়ে বলল, আসলে দি, আমি জিজাজিকে বলেছিলাম যে তুমি আরডি দি, আমি তোমার সেফটির জন্যই জিজাজিকে বলেছিলাম। আর তুমি এত বড় বিপদে ছিলে আর আমাদের বলনি, কিন্তু তবুও আমি তোমার ফোন লোকেশন ট্র্যাক করে জেনে গেছি। আর বর্দান জিজাজিকে আমি অনেক আগেই বলে দিয়েছিলাম। এটা শুনে আয়েশার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আর বর্দান লাল লাল চোখ নিয়ে আয়েশার দিকে তাকিয়ে আছে আর লড়াই করছে। আয়েশা মনে মনে ভাবল, হে ঈশ্বর, এর মানে তাহলে রমি বর্দানকে বলে দিয়েছিল, আর বর্দান এইটাই রাগ আমার ওপর বার করছে আমি ওকে এই সত্যিটা বলিনি বলে। আয়েশা এবার বর্দানের দিকে তাকালো আর এক চোখ মেরে দাঁত দেখিয়ে দিল। এইটা দেখে বর্দান একটা বাঁকা হাসি হাসল। কিছুক্ষণের মধ্যেই সুমিতের সব লোকেরা মাটিতে লুটিয়ে পড়ে আছে। সুমিত ছাড় পেয়ে ওইখান থেকে পালিয়েছে। আয়েশা ওর পিছু পিছু গেল। সুমিত অন্য বিল্ডিংয়ে চলে গেছে। সুমিত অন্য বিল্ডিংয়ের সাথে এখন। আর আয়েশাও সুমিতের পিছু করতে করতে ওই বিল্ডিংয়ে চলে গেল। সুমিত এবার আয়েশার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আয়শা জান, এখন তো আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরে আসবো আর আমি এসবের বদলা নেব। এই বলে সুমিত ওই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দিল আর আয়েশা দৌড়ে ওই বিল্ডিংয়ের দিকে গেল। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আয়েশা চিৎকার করে বলে, সুমিত! তখনই হাওয়া আরও দ্রুত হয়ে গেল আর খুব জোরে আকাশ গর্জন করে উঠল, কিন্তু বৃষ্টি হলো না। আয়েশা এক ঠায়ে ওখানে দাঁড়িয়ে আছে। তখনই কেউ পিছন থেকে এসে আয়েশার হাতটা টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। আয়েশার বুঝতে 1 মিনিটও লাগলো না যে এটা কে। বর্দান আয়েশার কোমর ধরে আয়েশাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, জান, আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি আরডি, আর এতটা সাংঘাতিক তুমি। যাকগে, তুমি তো আমার টক্করের। আয়েশাও হাসতে হাসতে বলল, তুমি এমন কী বা জানো আমার ব্যাপারে? তবে ঠিকই বলেছ, তোমার টক্করে আমি তোমাকে সব বলিনি, যার কারণ তুমি ভালো করেই জানো। বর্দান বাঁকা হেসে বলল,
আমি জানি, তবে তোমার বলা উচিত ছিল, কারণ আমি একজন মাফিয়ার লিডার, এর আগে তোমার হাজবেন্ড। আর তার চেয়েও বড় কথা, যাকে তুমি জন্ম দিয়েছো তার পাপা আমি। আর তুমি এটাও ভালো করে জানো যে তুমি আইভিএফে প্রেগনেন্ট হওনি। আফটারে অল আইভিএফ প্রসেস স্টপেট হয়ে গিয়েছিল। এবার আর কিছু বলতে লাগবে না। তোমার সব মনে আছে কি হয়েছিল সেদিন রাতে? ফ্ল্যাশব্যাক। সুমিত চৌধুরী আয়েশার বেস্ট ফ্রেন্ড। সুমিত আয়েশাকে মনে মনে ভালোবাসতো, কিন্তু আয়েশা এটা জানতো না। সুমিত আর ও একসঙ্গেই হ্যাকিং করতো। আর আজকে ওদের একটা হসপিটালে গিয়ে ওখানে সিসিটিভি ফুটেজ হ্যাক করতে হবে। আর ওই হসপিটালেই বর্তমানের বাচ্চার জন্য আইভিএফ প্রসেস করা হয়েছিল। কিন্তু যে মেয়েটার সঙ্গে এটা হওয়ার কথা ছিল, ওই মেয়েটা লাস্ট মোমেন্টে পালিয়েছে কোথাও। এদিকে সুমিত জলের বোতলের সঙ্গে কিছু মেশালো আর আয়েশাকে ওটা দিয়ে দিল। আর আয়েশাও চুপচাপ খেয়ে নিল। আর সুমিতের ফোন বাজতে লাগলো। সুমিত না যেয়েও ওখান থেকে চলে গেল। আর আয়েশা ওই কেবিন থেকে বার হলো আর ওর পাশের কেবিনে চলে গেল, যেখানে আইভিএফ প্রসেস করা হচ্ছিল। ওই মেয়েটা পালিয়ে যাওয়ার কারণে বর্তমান খুবই রেগেছিল। আর পুরো হসপিটাল ফাঁকা করা হয়েছে। হসপিটালে শুধু বর্তমান একলাই রয়েছে। আয়েশা বাইরে চলে এলো, কিন্তু ওর মাথা ঘুরতে শুরু হয়ে গেল। ও এবার একটা কেবিনের মধ্যে ঢুকে গেল আর ওই কেবিনে থাকা বিছানার মধ্যেই শুয়ে পড়ল। আর ওর গা থেকে যেন আগুন বার হতে শুরু হলো। ওর খুব কষ্ট হচ্ছে। তখনই বর্তমান ওই কেবিনে ঢুকলো। ওর নজর গেল বিছানায় শুয়ে থাকা মেয়ের উপর। মেয়েটা কোনো অংশেই কম কিছু না আগের মেয়ের থেকে, কিন্তু মেয়েটা অনেক ছোট। কিন্তু মেয়েটা এমনভাবে শুয়েছিল যে বর্তমানের ভিতরে শয়তান জেগে উঠল। বর্তমান মনে মনে ভাবল, আগে তো কখনো এরকম হয়নি, এটা লাইফের প্রথমবার ওর সঙ্গে এরকম হয়েছে। বর্তমান ওর মন যেটা চায় সেটাই করে। ও নিজের খুশির জন্য সব কিছু করতে পারে। আর এখন ওর আয়েশাকে দেখে এক অন্যায় অনুভূতি জন্মেছে ওর শরীরে। ওর এখন বিছানায় শুয়ে থাকা মেয়েটার শরীর চাই, আর ও যেটা চাই ও সেটাই পেয়ে ছাড়ে। আয়েশার নেশার ঘোরে ও জানে না ওর সঙ্গে কী হলো। ও শুধু অতিরিক্ত ব্যথা অনুভব করলো, আর কিছু জানতে পারল না। ফ্ল্যাশব্যাক এন্ড। আয়েশা এবার লাল লাল চোখ নিয়ে বর্তমানের দিকে তাকালো আর রেগে গিয়ে বলল, ও, তাহলে তুমি আমার ফায়দা নিয়েছো। তুমি কি জানো সেই দিনকে আমার মরে যাওয়ার অবস্থা হয়ে গেছিল? দানব কোথাকার কোনো মায়া দয়া করেনি আমার উপর, নিজের হাবাস মিটিয়েছে। নির্লজ্জ কোথাকার। বর্তমান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, উফ আয়শা, প্রস্তুত হয়ে যাও সারা জীবন এই দানবের সঙ্গে কাটানোর জন্য, আর এই দানবের ছোট ছোট দানবকে জন্ম দেওয়ার জন্য। এখন তো শুধু একটাই দানব জন্ম দিয়েছো, এখনও তো আমার অনেকগুলি দানব আর দানবিনী চাই। শুনে আয়েশা লজ্জায় লাল হয়ে গিয়ে বলল, পাগল, আমি কি নরকের দরজা নাকি যে দানব দানবীদের পৃথিবীতে আনবো? আয়েশার কথা শুনে বর্তমান জোরে জোরে হাসতে শুরু করলো আয়েশাকে জড়িয়ে ধরে। আর আয়েশার মাথায় কিস করে বলল, আমার বাঘিনী। ওরা নিজের রোম্যান্সে বিজি ছিল। তখনই একটা খুবই কিউট আওয়াজ শোনা গেল। ভূমি, ওরা দুজন পিছনে ঘুরে দেখলো এটা অথর্ব ছিল। অথর্বকে দেখেই দুজনের মুখেই হাসি চলে এলো। বর্তমান অথর্বকে কোলে নিল আর হালকা হালকা হাওয়া বইতে লাগলো আর আকাশ থেকে মেঘ সরতে লাগলো। খুবই সুন্দর তারায় ভরা আকাশ দেখা যেতে লাগলো। তখনই বর্তমান আকাশের দিকে তাকিয়ে বলে, আয়শা, বলেছিলাম না তোমাকে তুমি সব বিপদে আমাকে পাশে পাবে। আয়েশা এবার বর্তমানের কাছে গেল, হাসি মুখে বলল, সত্যি বলতে আমি তোমার উপর খুব রেগেছিলাম, কিন্তু আমি সত্যিই জানতাম না যে তুমি আমার উপর রেগেছিলে। আর আমি আরটি রমি তোমাকে কখন বলেছিল? বর্তমান আয়েশার দিকে তাকালো আর বিনা এক্সপ্রেশনেই বলল, যা হয়েছে বাদ দাও, ভুলে যাও, আমাদের নতুন জীবন শুরু করা যাক। আয়েশা এবার বর্তমানের দিকে অথর্বকে কোলে নিল আর যেতে লাগলো। কিন্তু আয়েশাকে অবাক করে দিয়ে
পিছন থেকে বরদান আয়েশাকে কোলে তুলে নিল। আয়েশা এবার লজ্জা পেয়ে বলল, এই সাইকো, কি করছো? ছাড়ো আমাকে। এখন বরদানের কোলে ছিল আয়েশা আর আয়েশার কোলে ছিল অথর্ব। খুবই কিউট মোমেন্ট ছিল এটা। 5 বছর পর বরদানের ভিলা। সবাই খুবই খুশি ছিল। চারিদিকে খুবই সুন্দর রং বেরঙের ফুল দিয়ে সাজানো। আর পুরো ভিলাকে এমনভাবে সাজানো হয়েছে যেন ভিলাটা কোনো নতুন দুলহান ভিলা। এত সুন্দর করে সাজানো হবে নাই বা কেন? কারণ রমি আর রাজের বিয়ে বলে কথা। রমি খুবই খুশি ছিল। রমি খুশিতে লাফালাফি করছে আর আয়েশা ওর লাফালাফি দেখে ওকে বলছে, আরে পাগলি, বিয়ে বলে কথা, হাত পা ভাঙবি নাকি? দেখবি তুই যদি হাত পা ভেঙে পড়ে থাকিস, তোর বিয়েটা কেমনভাবে হয়। তোর বিয়ে ভেঙে যাবে তুই যদি হাত পা ভেঙে পড়ে থাকিস। রমি ফানি মুখ বানিয়ে বলল, আরে দি, আমার বিয়ে বলে কথা, আমি নাচবো না? আজ কত খুশির দিন। আর দি, তোর খারুস পান্ডে দুটো কোথায় গেল? আয়েশা ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল। খারুস পান্ডে কাকে বলছিস? রমি হাসতে হাসতে বলল, কাকে আবার বলবো? তোমার খারুস স্বামী আর তোমার খারুস লাল পান্ডে বেটা অর্থ। আয়েশা নকল রাগ দেখিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মোটেও আমার স্বামী আর আমার বেটা খারুস পান্ডে না, ওরা তো মহা খারুস পান্ডে। এই বলে আয়েশা হাসতে শুরু করলো। আর আয়েশার মুখ থেকে এই কথাটা শুনে রোমিও হাসতে লাগলো। কিন্তু তখনই পিছন থেকেই দুজনের গলা খোকরানোর আওয়াজ এলো আর একটা কঠোর গলার আওয়াজ ভেসে এলো। কাকে কি বলা হচ্ছে? আর একটা কিউট কিন্তু খুবই কঠোর গলার আওয়াজ ভেসে এলো। মমি, কাকে খারুস পান্ডে বলা হচ্ছে? আয়েশা আর রমি দাঁত দেখিয়ে বলল, আরে কাকে আবার বলবো? ওই তো বিরাট আর রাজকে। রমি ফট করে বলে দিল। কিন্তু আবারও দুজনের গলা খাঁকড়ানোর শব্দ এলো। রাজ নকল রাগ দেখিয়ে বলল, ও তাহলে আমরা খারুস পান্ডে। সবাই এবার হাসতে শুরু করলো। তখনই আলিয়া ওখানে এলো। আলিয়ার হাত ধরে একটা ছোট্ট কিউট বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল। ওটা হচ্ছে আলিয়া আর বিরাটের ছেলে আদফিক। আদফিক এখন 5 বছরের হয়ে গেছে আর ওর বাবার মতোই খুবই রাগী, খুবই শান্ত। আর অথর্ব এখন 9 বছরের হয়ে গেছে। ও খুব শান্ত থাকা পছন্দ করে আর ওর বেশিরভাগ সময় বই পড়তেই কেটে যায়। আর এখন সব পরিবারেরই মিল হয়ে গেছে। আর 3 বছর আগে তেজস্বিনীর বিয়ে হয়ে গেছে আর ওর একটা 1 বছরের ছেলে আছে যার নাম তেজাস। আর আজকের রাজ আর রমি, নিহারিকা আর জয় খান্না এদের বিয়ে। একটা মণ্ডপে 2টো বিয়ে। নিহারিকা তেজস্বিনীর ছোট বোন। নিহারিকা মন থেকে খুবই ভালো, ওর মন খুবই পরিষ্কার। নিহারিকা একদমই তেজস্বিনীর মতো না। নিহারিকা আর জয় লাভ ম্যারেজ করছে। হঠাৎই একজনের আওয়াজ ভেসে এলো, তোরা সব এখানে, আর সময় পার হয়ে যাচ্ছে, সব বিয়ের মণ্ডপে আছে। এরা সব এখানে কি যে করে কে জানে। এটা আর কেউ না, বরদানের মা। 1 ঘন্টা পর বিয়ে সম্পন্ন। সবাই হাসি মুখে ছিল আর ডিজে বক্স বাজছে। ডিজে বক্স বরদান একদমই আনতে চায়নি। ও বিয়েটা ক্লাসিক্যালভাবেই করাতে চেয়েছিল, কিন্তু রমি থাকতে এটা কি করে পসিবল? রমি কান্নাকাটি করতে লাগলো, তার সাথে সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে। তাই জন্যই বরদানকে শেষ পর্যন্ত হার মানতে হলো। বেশ কিছুদিন ধরে আয়েশার মাথা ঘুরছে আর বমি হচ্ছে, কিন্তু আয়েশা এটা কাউকে বলেনি। সবাই খুব খুশি ছিল, সবাই খুব এনজয় করছে। কিন্তু তখনই হঠাৎ আয়েশা মাথা ঘুরে পড়ে যায়। আয়েশা পড়ে যেতে যাবে তখনই কেউ একজন ওকে ধরে নিল। যে আয়েশাকে ধরেছিল সে আর কেউ না, বিরাজ খুরানা, আয়েশার বাবা ছিল। আয়েশাকে অজ্ঞান হতে দেখে বিরাজ চিৎকার করে বলে, কি হয়েছে আমার মেয়ে? আসো, চোখ খোলো, আসো, চোখ খোলো। কিছুক্ষণ পরে
সবাই রুমের বাইরে দাঁড়িয়েছিল। ডক্টর বার হলো আর বরদানকে দেখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার, আপনি বাবা হয়েছেন। সবাই খুবই খুশি হলো এটা শুনে, কিন্তু আয়েশা এখনও জ্ঞান ফেরেনি। আসলে বরদান জেনে গিয়েছিল যে বিরাজ খুরানা আয়েশার আসল বাবা, আর সেদিনকে এটা নিয়েই রোহান আর বরদান কথা বলছিল। আর বরদান আয়েশার থেকেও কিছু লোকায়নি, সব আয়েশাকে বলে দিয়েছে। আর বিরাজ ওকে ওর মায়ের আর ওর অতীত বলে দিয়েছে, যেটা শুনে আয়েশা খুবই কষ্ট পেয়েছে। এখন আয়েশাও জানতে চায় যে ওর মায়ের কি হয়েছিল, ওর মা কি এখনও বেঁচে আছে। রুমি রাজের বুকে নিজের মুখ লুকিয়ে কান্নাকাটি করছে। আয়েশা চোখ খুলেনি বলে, আলিয়ারও ঠিক একই হাল। রাজের বাবা আর বিরাটের বাবা ওরাও খুব চিন্তায় পড়ে গেছে। বরদানের মায়ের তো যেন দমে বন্ধ হয়ে আসছে। আর আয়েশা গর্ভবতী শব্দটা শুনে বরদানের বাবা রাঘবজি উনিও চিন্তিত হলেন, যদি কিছু হয়ে যায়। আয়েশা চোখ খুলে দেখল যে ওর পাশে বরদান আর অথর্ব বসেছিল, যা দেখে আয়েশা ওদের জিজ্ঞেস করল, কি হয়েছিল আমার? আর তোমরা এরকমভাবে বসে আছো কেন? অথর্ব আয়েশাকে জড়িয়ে ধরে বলে, মমি ঠিক আছে তো তুমি? আয়েশা অথর্বর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বরদানকে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার? বরদান হাসি মুখে আয়েশাকে বলল, আয়শা, ইউ আর প্রেগনেন্ট অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি। এটা শুনে আয়েশা পেটে হাত রাখল আর অনুভব করতে লাগলো এটা ঠিক আগেরই মতন, ঠিক সেরকমই অনুভব যেরকমটা অথর্ব পেটে থাকাই ছিল। এটা অনুভব করে আয়েশার মুখে একটা খুবই মিষ্টি হাসি চলে এলো। আয়েশার হাসি দেখে অথর্ব আয়েশার পেটে হাত রাখলো। অথর্ব অন্য বাচ্চাদের ছাড়া অনেক বুদ্ধিমান এই বয়সেই। এবার বাইরে থেকে সবাই ভিতরে ঢুকে এলো আর সবাই একসঙ্গে আয়েশাকে জড়িয়ে ধরল, যেটা দেখে বরদান আর অথর্ব চোখ ছোট ছোট হয়ে গেল। সবাই এবার নিজের ভুলটা বুঝতে পেরেই সরে গেল আয়েশার থেকে। আর রুমি উত্তেজিত হয়ে বলল, দি, আমি খুব খুশি, আমি খুব খুশি। এই বলে ফের আয়েশাকে জড়িয়ে ধরল রুমি। কিছুক্ষণ পর রুমি আয়েশাকে ছেড়ে রাজের দিকে দুষ্টভাবে তাকিয়ে বলল, হালাকু খানজি, আমারও না একটা বেবি চাই। রাজ রুমির দিকে তাকালো আর ছোট্ট করে হেসে বলল, একটা কেন, 100টা নাও না, আমার কোনো প্রবলেম নেই। আমি তো আছি। কত বাচ্চা লাগবে তোমার? শুধু বলো, প্রত্যেক বছরে একটা একটা বাচ্চা গিফট করব। এটা শুনে রুমির গাল লাল হয়ে গেল আর সবাই জোরে জোরে হাসতে লাগলো। রুমি মুখ ঢাকা দিয়ে বিছানার মধ্যে বসেছিল বলাটা ভুল হবে। রুমি ফোন ঘাঁটছে আর চিপস খাচ্ছে। তখনই হঠাৎ রাজ রুমের মধ্যে এলো, কিন্তু তাতেও রুমির কোনো যায় আসে না, কারণ রুমি ফোনের মধ্যে পাকিস্তানি ড্রামা দেখছে। ওর পাকিস্তানি ড্রামা খুবই ভালো লাগে। রাজ কিছু না বলেই রুমির হাত থেকে ফোনটা কেড়ে নিল আর রুমিকে বিছানায় ধাক্কা দিয়ে দিল। কিছুক্ষণ পর পুরো রুমেই রুমির কান্নার হালকা হালকা শব্দ শোনা যাচ্ছে। দেখতে দেখতেই 9 মাস কেটে গেল। পরিবারের সবাই খুবই খুশি ছিল, সব কিছুই একদম ঠিকঠাক ছিল। রুমি আয়েশার পেটে হাত বোলাতে বোলাতে বলল, কবে আসবে আমার কিউটি পাই? আমার তো আর তর্স হয় না ওকে কোলে নিয়ে খেলানোর। তখনই বরদান পিছন থেকে এসে বলল, হ্যাঁ পরে, এখন তুই যা, না হলে তোকে তোর হাবি খুঁজে খুঁজে পাগল হয়ে যাবে। এটা শুনে রুমি হাসতে হাসতে বলল, তার কাছে সময় আছে কোথায় আমাকে দেওয়ার? হালাকু খান তো নিজের কলেজ নিয়ে ব্যস্ত। বিয়ের 1 মাস পর থেকে নিজের আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে। উনি থাকুক না, ওনার জীবন নিয়ে ব্যস্ত, আমাকেও আমার মতো থাকতে দিক। এটা শুনে বরদানের দিকে তাকিয়ে বলল, তোর মুখে এরকম ইমোশনাল কথা মানায় না। যা গিয়ে কিছু খাবার খেয়ে নে, আর অথর্বকেও কিছু খাইয়ে দে। এটা শুনে রুমি বাইরে চলে গেল। আয়েশা একটা দীর্ঘশ্বাস নিয়ে বরদানকে বলল, হ্যাঁ গো, এদের বিয়ের 1 মাস পর থেকে
আমি নোটিস করেছি রাজকে রাজ কীরকম একটা হয়ে গেছে। বুঝতে পারছি না কেন এরকম করছে। ও তো ঘরেও খুব কমই আসে, প্রায় বিয়ের 1 মাস পরেই ও কলেজের কাজের জন্য কোথাও চলে যায়। তারপর থেকে মনে হয় 2 বারই এসেছে, তা আবার থাকে না, সেই দিনকে চলে যায়। বর্দান আয়েশার দিকে তাকালো আর চিন্তিত স্বরে বলল, তা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি শুধু আমার ছোট্ট সন্তানের চিন্তা করো, যে আর কিছুদিন পরে পৃথিবীতে আসতে চলেছে। আয়েশা বর্দানের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, আচ্ছা জি, কিন্তু তুমি কি করে জানলে আমাদের ছেলে হবে? বর্দান একটা বাঁকা হাসি হেসে বলল, তুমি এসব নিয়ে না ভেবে কিছু খেয়ে নাও, এমনিতেই তুমি অনেক ক্লান্ত। আয়েশা এবার কিছু একটা ভেবে বলল, আচ্ছা, ওই সারা নামের মেয়েটা কে ছিল যে তোমার সঙ্গে একটু বেশি জড়াচ্ছিল? আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি যদি অন্য কোনো মেয়ের সঙ্গে চক্কর চালাও, আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি তখনই আয়েশাকে না আরডি সামনে পাবে। বর্দান থতমত খেয়ে গিয়ে বলল, আয়শা আসলে ও তো জাস্ট আমার বিজনেস পার্টনার। আয়েশা রেগে গিয়ে বলল, মিথ্যা কথা না, তোমাকে আমি বলে দিচ্ছি সত্যি। এবার তো আমি জেনেই গেছি সব পুরুষরাই শয়তান হয়। নতুন বউ 6 তলা পুরনো হলেই 6 তলা। তোমাদের পুরুষদের কাছে এটা কেনই বা হবে না? তোমাদের আমার থেকে ভালো কেউ চিনবে না। আমি তোমাকে ভালো করে জানি তুমি কতটা হাবাসি। আমার প্রেগনেন্ট হওয়ার আগে দিন রাত আমাকে ঘুমোতে দিতে না, আর এখন আমি প্রেগনেন্ট আর তুমি তোমার শরীরের চাহিদা মেটানোর জন্য ওই সারা নামের মেয়েটার কাছে গিয়েছিলে। বর্দান এবার রেগে গিয়ে বলল, আয়শা, কী সব ফালতু বকছো? আমাকে দেখে কি তোমার মনে হয় যে আমি ক্ষুধার্ত? আর একটা কথা, বিয়ের আগে কোনো মেয়ের দিকে হাত বাড়ানো তো দূরের কথা, চোখও তুলে তাকাইনি। তুমি আমার জীবনের প্রথম। আর 1 মিনিট, তোমার মাথায় এসব ফালতু কথা কে বলল? নিশ্চয়ই ওই তেজন্নি ভরেছে। আমি জানি তো ও ছাড়া আর কে হবে। আয়েশাও রেগে চিৎকার করে বলে, হ্যাঁ ও বলেছে। ও না বলে তো আমি জানতামই না তোমার এই বেবাফাই। সত্যি তোমরা পুরুষ মানুষরা না, আর ভাবতেও পারছি না তুমি আমার সঙ্গে এরকম করবে। এই বলে আয়েশা বাচ্চাদের মতন কাঁদতে শুরু করে দিল। বর্দান এবার নিজের মাথায় হাত পিঠে নিজে বলল, আমি পাগল হয়ে যাব। আরে জান, আর তো মাত্র 2 মাসেরই ব্যাপার। এই 2 মাসটা আর একটু কষ্ট করে কাটিয়ে নেব, তারপর থেকে রোজ তোমার চাহিদা পূরণ করব। তুমি এখন প্রেগনেন্ট, তাই জন্য আমি কিছু করছি না তোমার সঙ্গে। আমি বুঝতে পারি তোমার অনেক চাহিদা, কিন্তু আমি আমার বাচ্চার কোনো ক্ষতি চাই না। বর্দান খুবই চালাকিভাবেই সব দোষ আয়েশার উপর ঢেলে এই কথাটা বলল। এইটা শুনে আয়েশার মুখ হা হয়ে গেল আর আয়েশা অবাক হয়ে বলল, আমার চাহিদা? কিন্তু আমার তো এসব ভালো লাগে না। আমার তো সবসময় খুব ব্যথা হয়। আমি তো শুধু তোমার খুশির জন্যই তোমাকে সব করতে দিই। তারপর আয়েশা কিছু একটা ভেবে বলল, আচ্ছা বরদান, আমি মজা করছিলাম। আমি তোমার ওপর নিজের ছাড়াও বেশি বিশ্বাস করি। তোমার সাথে একটু মজা নেওয়ার ইচ্ছে হচ্ছিল, বেকার বোর হয়ে যাচ্ছে এই 4 দেওয়ালের মধ্যে বন্দি থেকে। তুমি তো আমাকে বন্দি করে দিয়েছো সোনার পিঞ্জিরায়, বাট এই সোনার পিঞ্জিরায় তুমিও আছো বলে আমি আছি। আর আমার অথর্ব কোথায় গেল? বর্দান হাসতে হাসতে বলল, তোমার অথর্ব এখন বড় হয়ে গেছে, সে অনেক বুঝদার, তোমার মতন অবুঝ না। আমার ছেলে বলে কথা, বুঝদার হবে না? ও এখন বাইরে গান শুট প্র্যাকটিস করছে। ইন অস্ট্রেলিয়া একটা বড় ভিলা। ওই ভিলার মধ্যে একটা লোক ঢুকে পড়ল। লোকটা এবার আশেপাশে দেখল কেউ নেই। ওই লোকটা এবার সিঁড়ির কাছে গেল, আর ওই সিঁড়ির পাশে একটা লম্বা করিডোর ছিল। ওই লোকটা এবার ওই লম্বা করিডোরে ঢুকতে লাগলো, কিন্তু সঙ্গে সঙ্গেই ওই লোকটা ভয়ে চিৎকার করে উঠল। আরেকটা 5 বছরের বাচ্চা মেয়ে যে মাথা ঝুলিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। ওই মেয়েটা ওই সিঁড়ির মধ্যে একটা ছোট্ট মতন ঘর টাইপের বানানো ছিল। ওখানেই শুয়ে মাথাটাকে নিচু করে ওই লোকটার দিকে তাকিয়ে আছে আর হাসতে হাসতে খুবই কিউটভাবে বলল, ড্রাইভার আঙ্কেল কোথায় যাচ্ছ?
তারপর বাচ্চা মেয়েটা বারবার নিজের চোখের পাপড়ি ঝাপটাতে লাগলো আর কিউটভাবে হাসতে লাগলো। তখনই একটা খুবই সুন্দর মহিলা ওখানে চলে এলো আর রেগে গিয়ে ওই বাচ্চাটাকে বলল, লিসা, কি হচ্ছে এটা? ফের তুই জ্বালাতন করছিস? আরে লিসা, শুধু আর কত জ্বালাবি আমাদের? জানটা তো জ্বালিয়ে খেয়েই নিচ্ছিস। লিসা এবার চোখটাকে বড় বড় করে আর মুখ ফুলিয়ে বলে, সৎমা কোথাকার, তুই এখানে এসেছিস কেন? যা এখান থেকে, আমার সৎমা কোথাকার। এই মহিলা আর কেউ না, আকিরা ছিল। আর ওই 5 বছরের বাচ্চা মেয়েটা আকিরা আর অনেক একমাত্র মেয়ে লিসা ছিল। আকিরা রেগে গিয়ে বলল, দাঁড়া, তোর বাপ আসুক, তারপর তোর হচ্ছে বড্ড শয়তানি। আর আমি কি শুনছি তোদের ক্লাসে একটা ছেলের হাত মুড়ে দিয়েছিস? তোর তো দিনকে দিন শয়তানি বাড়ছে। পড়াশোনায় তো ভালো না, কিছুতেই ভালো না, তুই কোনো কাজেই না। লিসা চিন্তিত হয়ে বলল, তুই আর আমার সৎ বাপ কি বা করবে? আমার সৎ বাপের কথা বলছিস? ধরতে এলেই আমি দৌড়ে পালাবো, তখন ধরতেও পারবে না, আর তোরা দুজন কিছু করতেও পারবি না। আকিরা এবার আফসোস করে বলল, কেউ কি করে এতটা অভদ্র হতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না যে তুই আমার মেয়ে। নিশ্চয়ই তুই তোর বাপের মতোই হয়েছিস। ছোটবেলায় হয়তো তোর বাপ এইরকম ছিল, কারণ আমি তো খুব ভালো আর সভ্য ছিলাম। রমি রুমের মধ্যে ঢুকে দেখলো যে রাজ রুমের চারপাশে পায়চারি করছে। রমিকে রুমে ঢুকতে দেখে রাজ চিৎকার করে বলে, কোথায় ছিলিস এতক্ষণ? এত টাইম লাগে আসতে? আমি কখন থেকে তোর অপেক্ষায় রয়েছি। রমি বিরক্তিতে বলল, কি হয়েছে? একটু দেরি হয়েছে। কনসা, আমি কোথাও পালিয়েছি? আরে, আমি ঘরেই রয়েছি। তোমার মতো দিনরাত অন্য জায়গায় চড়ে বেড়াই না। রমির মুখ থেকে এরকম ভাষার কথা শুনে রাজ খুবই রেগে গেল আর রেগে চিৎকার করে বলল, আরে, নিজের হাজবেন্ড এতদিন পরে বাড়ি ফিরেছে, তার সঙ্গে ভালো করে কথা না বলে তার সঙ্গে এরকম করে কথা বলা হচ্ছে? আমি তোর স্বামী, পাপ লাগবে তোর নিজের স্বামীর সঙ্গে এরকম করে কথা বলায়। রমি রেগে গিয়ে বলল, ভাগারে যা স্বামী, যেখান থেকে এসেছিল না সেখানেই চলে যাও। রমির মুখ থেকে এরকম ভাষা শুনে রাজ রেগে গিয়ে রুম থেকে বাইরে চলে গেল। রমিও মুখ ফুলিয়ে বিছানায় শুয়ে পড়ল। অন্যদিকে আয়েশা অথর্বকে ঘুম পাড়াচ্ছিল আর ওপাশেই ল্যাপটপ নিয়ে বসেছিল বরদান। অথর্ব এবার ঘুম ধরা স্বরে বলল, মমি, আমি কাল স্কুল যাব না। এটা শুনে আয়েশা কিছু বলবে তার আগেই বরদান একটু রেগে গিয়ে বলল, খুবই নিষ্পাপভাবে বলল, কারণ কাল তো স্কুল ছুটি, তার জন্যই যাব না। এটা শুনে বরদান হাসলো আর আয়েশা থেকে অথর্বকে নিজের কাছে নিল আর অথর্বর মাথায় হাত বোলাতে লাগলো। আস্তে আস্তে একটা কমফোর্টেবল জায়গা পেয়ে অথর্ব ঘুমিয়ে পড়ল। বরদান দেখলো যে ওই ছোট রাজকুমার ঘুমিয়ে পড়েছে। ও আলতো করে ল্যাপটপটা সাইডে রাখলো, তারপর ও শুয়ে পড়ল। সাথে সাথে অথর্বকে ভালো করে জড়িয়ে ধরল আর ঘুমিয়ে পড়ল। অস্ট্রেলিয়া, রাত 11টা। লিজা উপরের দিকে ঠ্যাং করে আর মাথা সাইডে করে টিভি দেখছে। আকিরা এবার খুবই বিরক্ত হয়ে ওর কাছে এসে বলল, আরে আমার মা, ঘুমিয়ে পড় আর আমাকে উদ্ধার কর। সারাদিন তো আমার জানটা জ্বালিয়ে খেয়েছিস। লিজাও রেগে গিয়ে বলল, সৎ মায়ের মতন থাক আর আমাকে জ্বালাস না। তখনই একটা খুবই ভারী গলার স্বর ভেসে এলো, যেটা শুনে লিজার বুকটা কেঁপে উঠল। উচ্চস্বরে বলল, সৎ মা, কি হচ্ছে লিসা? এসব আমি কতবার তোকে বোঝাবো? তোর এসব পাগলামি বন্ধ কর। লিজাও রেগে গিয়ে উচ্চস্বরে বলল, ও সৎ বাবা, তুমিও চুপ থাকো। তোমরা দুজন সৎ মা বাবা আমাকে জ্বালাতে চলে এসেছো কেন? যাও এখান থেকে, জ্বালাতন করো না আমাকে। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, লিসা, চুপচাপ ঘুমাবে, চল। লিজা এবার রেগে চিৎকার করে বলল, আরে যাও তো এখান থেকে। তোমরা বারবার আমাকে জ্বালাতন করছে, কি মনে করো বলো তো? তোমরা সব সময় আমাকে পেয়ে বসবে। তোমরা আমার সৎ মা বাবা, নিজের না। আমার সঙ্গে সৎ মা বাবার মতন ব্যবহার করে নিজেরা কেউ ভালোবাসে না। যদি আমাকে ভালোবাসতে না, আমাকে জোর করে স্কুলে পাঠাতেই না।
ওই জন্য তোমরা কেউ ভালো না। তোমরা চলে যাও তো আমার লাইফ থেকে, যত সব মা বাবা কোথাকার। তখনই বাতাসের সঙ্গে একটা চটাক করে আওয়াজ ভেসে এলো। লিজার এক হাত লিজার গালে, আর লিজা মুখ ফুলিয়ে নিয়ে বলল, একটু ভালো করে বললে তো হয়ে যেত, এতে মারার কি আছে? লজ্জা থাকা উচিত। একটা 5 বছরের নিজের ছোট্ট মতন এত সুন্দর কিউট মেয়েকে মারলে। এই বলে লিজা কান্না করতে শুরু করলো। লিজাকে কাঁদতে দেখে অন লিজাকে নিজের কোলে নিয়ে নিল, আর আকিরাকে পিছনে আসতে বলে বেডরুমে চলে গেল। বেডরুমে গিয়ে অন লিজাকে ঘুম পাড়াতে লাগলো, আর লিজার মাথায় হাত বোলাতে লাগলো, আর লিজার হালকা হালকা কান্নার আওয়াজ এখনও আসছে। অন লিজার মাথায় কিস করে বলল, প্রিন্সেস ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। কিন্তু লিজা অনের থেকে ছাড় পাওয়ার চেষ্টা করছে, আর ওর চেষ্টা সফলও হয়ে গেল। অনের ফোন বেজে উঠেছে। লিজা ফট করে নিজেকে অনের থেকে ছাড়িয়ে আকিরার কোলে ঢুকে গেল, আর আকিরার বুকে নিজের মুখ গুজে দিয়ে আকিরার চারপাশে নিজের হাতটাকে জড়িয়ে দিল চোখ বন্ধ করে। এই সিনটা দেখে অনেক চোখ ছোট ছোট হয়ে গেল, আর অন আকিরার একদম কাছে চলে গেল, আর আকিরা যে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল, যেটা দেখে আকিরার চোখ বড় বড় হয়ে গেল, আর লিজা মুখ বানিয়ে নিল। লিজা এবার আকিরার থেকেও সরে যাওয়ার চেষ্টা করলো, যেটা দেখে অনকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরলো, আর ওর মাথায় কিস করে বলল, প্রিন্সেস আই এম সরি। আর তোমার খুব ইনসাল্ট হচ্ছে না? লিজা রেগে চিৎকার করে কেঁদে বলল, ইনসাল্ট ফিল? কতটা ব্যথা হচ্ছে? আমার ব্যথাও হয়, তুমি দেখো এখানে এত ব্যথা হচ্ছে, গাল লাল হয়ে গেছে, আমার ফুলে গেছে। ইনসাল্ট বলো তো, বলছো কত কষ্ট হচ্ছে আমার? লিজার গালে যে গালটায় অন থাপ্পড় মেরেছিল, ওই গালটা অনের মুখের সামনে এগিয়ে ধরে লিজা কাঁদতে কাঁদতে বলল, দেখো কত লাল লাল হয়ে আছে, আর কত কষ্ট হচ্ছে আমার। তোমার তো খুব খুশি হওয়া দরকার, আমার কষ্ট হচ্ছে। তুমি আর মা দুজনে তোমার সৎ বাবা মা। অন এবার একটু রেগে গিয়ে বলল, এবারে কিন্তু অন্য গালটাও জোরে পড়বে, আর একবার যদি তুই সৎ বাপ মা বলিস তাহলে অন্য গালটাও থাপ্পড় পড়বে। আর তোর সঙ্গে আমরা কিছুই করেছি নাকি যে তুই সৎ বানিয়ে দিয়েছিস আমাদের? থাকতে থাকতে নিজের বাপ মাকে ওইরকম করতে নেই। এবার আকিরাও রেগে গিয়ে বলল, তোর পাপ লাগবে, পাপ। নিজের বাপ মাকে এরকম করে অপমান করছিস। তুই যদি তোর পাপের প্রায়শ্চিত্ত করতে চাস তাহলে আমাদের ভালোবাসা, আমাদের সম্মান কর, আমাদের সঙ্গে ওইরকম করবি না। আর আমার কথা শোন। অন এবার শান্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে প্রিন্সেস, এবার কান্নাকাটি বন্ধ কর আর ঘুমিয়ে পড়া উচিত। এটা লিজা আরও কাঁদতে কাঁদতে বলল, পাপ্পা আমার স্কুলে ভালো লাগে না, আমি স্কুলে যাব না। স্কুলে অনেক পড়ায়, আমার ভালো লাগে না পড়াশোনা করতে, আমার শুধু টিভি দেখতে ভালো লাগে। আমি তো তোমার প্রিন্সেস পাপ্পা। এবারে আকিরা হাত জড়ো করে লিজাকে বলল, থাম লিসা থাম, মনে হচ্ছে আজকের তুই আমাদের দুজনকে মেরে ফেলবি। তোর সব ফালতু কথা শুনিয়ে শুনিয়ে কানকেও আরাম দিতে হয়। অন্যদিকে বালিশে মুখ চাপা দিয়ে রুমি কাঁদছে। হঠাৎ রুমের দরজা খুলে গেল, সঙ্গে সঙ্গে বন্ধও হয়ে গেল। এবার রুমের কিছু একটা অনুভব হলো, ওর মনে হলো কেউ ওর পেটে হাত রাখলো। আস্তে আস্তে ওই হাতটা ওর জামার ভিতরে ঢুকে গেল। রুমি এবার রেগে গিয়ে ওই সাইডে ঘুরল। রাজ ওর দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল, জান, অনেক ক্লান্ত আমি, শুধু আমার একটু ক্লান্তি দূর করব, বেশি না, একটু, ওই জন্যই তোমাকে কোনো বাধা দিও না। রুমি খুবই রেগে গিয়েছিল। ও এবার বিছানা থেকে উঠে সোফায় চলে গেল। এটা দেখে রাজ অবাক হয়ে গেল, আর রুমিকে রেগে জিজ্ঞেস করলো, কি হলো, ওখানে চলে গেলেই? এখানে আয় আমার কাছে, কাম কুইকলি টু মি, আর ইউ হিয়ারিং এনিথিং? এটা শুনে সোফা থেকে বালিশ তুলে রুমি ছুঁড়ে মারল রাজের দিকে। এটা দেখে রাজ খুব রেগে গেল, আর রুমির কাছে গিয়ে রুমিকে কোলে জাগিয়ে নিল। যেটা দেখে রুমি চোখ বড় বড় করে চিৎকার করে বলল, করছোটা কি? ছাড়ো আমাকে, আমি বলে দিয়েছি আমাকে ছাড়ো, লাগছে আমাকে।
ছাড়ো। এবারে রাজ দাঁতে দাঁত চেপে বলল, উফ, তোর প্রবলেমটা কি বলতো? চুপচাপ আমি যেটা চাই করতে দে। রমি আর কোনো সাড়া করল না। ও একটা পুতুলের মতো শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে পুরো রুমে রমির কান্নার আওয়াজ ভেসে উঠেছে আর রাজের জোরে নিঃশ্বাসের আওয়াজ। একদিকে কষ্ট, একদিকে তৃপ্তি। রাজ এতটাই পাগল হয়ে গেছে, ও রমির কষ্ট দেখতে পাচ্ছে না, নিজের চাহিদা মেটাতে ব্যস্ত ও। অন্যদিকে আলিয়া ঘুম পাড়াচ্ছিল নিজের ছেলেকে। তখনই রুমের দরজা খুলে গেল আর মুখের মধ্যে বিনা এক্সপ্রেশন নিয়ে বিরাট রুমে ঢুকে পড়ল। যা দেখে আস্তে করে আলিয়া বিছানা থেকে উঠে পড়ল আর গিয়ে বিরাটকে জড়িয়ে ধরল। যা দেখে বিরাটের চোখ ছোট ছোট হয়ে গেল। বিরাট আলিয়াকে সরিয়ে বলল, I am tired. I am talking about you. Wait. I will come soon. আলিয়া এবার সিরিয়াসলি ভয়েসে বলল, আরে অপেক্ষাই তো করতে পারছি না, এতটা অপেক্ষা করলাম, আর কত অপেক্ষা করব। বিরাট আলিয়ার কথাকে পুরোপুরি ইগনোর করে ওয়াশরুমে চলে গেল। এটা দেখে আলিয়া খুবই রেগে গেল আর বিরাটের পিছনে পিছনে ওয়াশরুমে চলে গেল আর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল আর বিরাটকে পিছন দিয়ে জড়িয়ে ধরল। বিরাট এটা দেখে ওকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আলিয়া এক হাত দিয়ে বিরাটের প্রাইভেট পার্ট চেপে ধরল। বিরাট এবার সঙ্গে সঙ্গেই আলিয়াকে বাথটবে ফেলে দিল আর নিজেই ওর উপর চড়ে এলো আর বিনা ওয়ার্নিংয়ে আলিয়ার প্যান্টি খুলে নিজেকে আলিয়ার মধ্যে প্রবেশ করল। আর আলিয়া জোরে চিৎকারের সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে নিল আর বিরাটকে অনুভব করতে লাগলো। ওর খুবই ভালো লাগছে এবার। ও বিরাটের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোমার গায়ে কি জোর নেই? এটা শুনে বিরাটের মেজাজ খারাপ হয়ে গেল। বিরাট শুধু আলিয়া বেশি কষ্ট না পাই তার জন্যই নিজেকে সামলে রেখেছিল, কিন্তু এই মেয়েটা নিজেই বাঘের গুহার মধ্যে হাত দিয়েছে। আর কি করার? আর কি করে বাঁচবে এই মেয়েটা বাঘের থেকে? তারপরে বিরাট যা করলো, আলিয়া নিজেই কাঁদতে কাঁদতে বিরাটকে বলল, ভুল হয়ে গেছে, ছাড়ো আমাকে, আমি মরে যাব, প্লিজ ছাড়ো, না হলে মরে যাব। বিরাট আরও স্পিড বাড়িয়ে বলল, এটা তোমার একটু আগে ভাবা উচিত ছিল। আলিয়া এবার কাঁদতে কাঁদতে বলল, তোমার পায়ে পড়ি, ছাড়ো আমাকে। বিরাট এবার আফসোস করে বলল, সরি, আমি আর পারছি না নিজেকে সামলে রাখতে। আমার খুব ভালো লাগছে। সারাদিনের ক্লান্ত মিটে গেল। প্লিজ ব্যথা সহ্য করে নাও, আমাকেও তো নিজের ক্লান্তি মেটাতে হবে। প্রায় 3 ঘন্টা পর বিরাট এবার আলাদা হলো আলিয়ার থেকে আর বলল, সত্যি সব ক্লান্তি মিটে গেল, খুব ভালো লাগছে। এবার হালকা ফিল হচ্ছে। চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়া যাক, রাত জাগা ভালো না, কালকে অফিসে যেতে হবে। আলিয়া নাক ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, যাও শুয়ে যাও, আমাকে আধমরা করে দিয়েছে নিজে। কে জানে এখন 10 দিন হাঁটতে পারবো কি না। নেই ঠিক, এত নির্দয় স্বামী না যেন কারোর হয়। সরি, নির্দয় না, নির্দয় আর হাবাসী। বিরাট এবার চোখ ছোট ছোট করে ভয়ঙ্কর স্বরে বলল, শুরু কে করেছিল, তার উপর কে আমার পুরুষত্বের কথা তুলেছিল? আলিয়া দোষটাকে চাপা দিয়ে বলল, তোমার না লজ্জা থাকা উচিত, এমন ছেলের বাবা তুমি। তোমার লজ্জা শরম বলে কিছু নেই, নির্লজ্জ কোথাকার, যাও এখান থেকে। এই বলে আলিয়া বাথটবে ঘুমিয়ে পড়ল। এইটা দেখে বিরাট নিজের চোখ ছোট ছোট করে নিল। তারপর আলিয়াকে নিজেকে ভালো করে পরিষ্কার করে তারপর আলিয়াকে জামা কাপড় পরিয়ে বিছানায় শুইয়ে দিল আর নিজেও শুয়ে পড়ল। পরের দিন সকালে অথর্ব প্যান্টের পকেটে 2 হাত দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। অথর্ব ব্ল্যাক স্যুট পরেছিল আরও সিল্ক গোল্ডেন চুলগুলি জেল দিয়ে সেট করা। আর অথর্বর এক্সপ্রেশন খুবই ঠান্ডা আর শান্ত ছিল। অথর্বর পিছনে বর্তান ঠিক একই স্যুট পরে একই এক্সপ্রেশন নিয়ে একই স্টাইলে হেঁটে আসছে। ডাইনিং টেবিলে বসে থাকা সবাই দুইজনের দিকে দেখছে আর ভাবছে, সত্যি অথর্বকে ছোট্ট বর্তান মনে হচ্ছে। এদিকে ব্রেকফাস্ট টেবিলে বসে থাকা তেজস্বিনী অথর্বর দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার যদি কোনো মেয়ে হয় এর সঙ্গেই বিয়ে দিব। হায় কি হ্যান্ডসাম লাগছে, পুরো ছোট বরদান লাগছে। এ তো বরদানের চেয়েও বেশি হ্যান্ডসাম লাগছে।
যদি আমার মেয়ে হয় এর সঙ্গে বিয়ে দেব। এর বাপকে আমি বিয়ে করতে পারিনি। আমার মেয়ের সঙ্গে ছেলের তো নিশ্চয়ই বিয়ে দেব। এটা কেউ আটকাতে পারবে না। অন্যদিকে অস্ট্রেলিয়া ব্রেকফাস্ট টেবিলে বসে অন আকিরার দিকে তাকিয়ে বলল, প্যাকিং করে রাখবে, কালকে আমাদের ঢাকা যেতে হবে। রাইজাদা গ্রুপের সঙ্গে ডিল আছে। এটা শুনে আকিরা অবাক হয়ে বলল, তো তুমি এখন বলছো? ও গড, আমার শপিং করা হয়নি। যদি তুমি এক সপ্তাহ আগে বলতে তখন কি হতো? কত কিছু শপিং করতে হবে আমাকে, পার্লারে যেতে হবে, আর ইনি এখন বলছে। অন নিজের মাথায় হাত পিঠে নিয়ে বলল, আরে পাগল মেয়ে, হঠাৎই একটা ফিক্সড হয়েছে, না হলে আমি আগেই বলে দিতাম। আকিরা রেগে গিয়ে বলল, হ্যাঁ তো কি হয়েছে? তোমার একটু খেয়াল রাখা উচিত, এত বড় বিজনেসম্যান তুমি। অন আকিরার সঙ্গে কথা বলতে বলতেই টেবিল থেকে উঠল আর সিঁড়ির উপর ওই ঘরটার কাছে গেল আর গিয়ে উল্টো শুয়ে টিভি দেখতে থাকা লিসাকে কোলে তুলে নিল। এইটা দেখে লিসা মুখ বানিয়ে নিল আর বলল, বাবা ছাড়ো, আমি টিভি দেখবো। ফির আমার জান জ্বালাতে চলে এসেছো তুমি। অন ওর দিকে খুবই রাগী দৃষ্টিতে তাকালো আর বলল, ব্রেকফাস্ট করবি না? আর আমি তোকে ব্রেকফাস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছি। যেটা শুনে লিসা রেগে গিয়ে বলল, আমার পা আছে, আমি যেতে পারি, আর আমার এখন খাওয়ার ইচ্ছে নেই। অন্যদিকে একটা অন্ধকার ঘরের মধ্যে একটা লোক দোলায় বসে দোলচাকে জোরে জোরে ঝুলছিল আর ওই লোকটার হাতে একটা ছুরি ছিল যেটা থেকে রক্ত ঝরছে আর অন্য হাতে একটা ছবি। অন এবার লিসাকে খাইয়ে দিতে লাগলো, কিন্তু অনের হাতে খেতেই চাইছে না লিসা। এক ঝটকায় লিসা অনের কোল থেকে নিচে নেমে গেল আর আকিরার কোলে বসে পড়ল। আর আকিরা খাবে বলে এক টুকরো রুটি মুখের কাছে ধরেই ছিল। লিসা ওই টুকরোটাকে এবার আকিরার হাত থেকে নিজের মুখে ঢুকিয়ে নিল, যেটা দেখে অনের চোখ ছোট ছোট হয়ে গেল আর অন রেগে গিয়ে বলল, লিসা এখানে আয়, পাপা কি খাইয়ে দিতে পারবে না? চলে আয় তাড়াতাড়ি আমার কাছে। লিসা নাক ফুলিয়ে বলল, লিসা পাপার কাছে যাবে না, লিসার মার কাছে থাকবে। মা খাইয়ে দেবে লিসাকে। লিসার পাপার সঙ্গে আড়ি, পাপার লিসার ঝগড়া। এবার দূরে থাকো পাপা। এই বলে লিসা মুখ বানিয়ে নিল, কারণ ওর এখনও ওর থাপ্পড়ের কথা মনে আছে। লিসা রেগে গিয়ে মনে মনে ভাবল, নির্দয়ভাবে পাপা মেরেছিল, একবার মনেও করেনি আমি ওনারই ছোট্ট কিউট সুন্দরী মেয়ে। অন্যদিকে সবাই ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছে। ঠিক তখনই আয়েশার কীরকম হতে লাগলো। তখনই আয়েশা জোরে চিৎকার করতে লাগলো। আয়েশার এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে গেল বরদান। কোলে তুলে নিল আয়েশাকে। আয়েশার লেবার পেন হতে আয়েশা চিৎকার করে কাঁদতে লাগলো, বরদান লাগছে, বরদান। আয়েশার কান্না দেখে রমি রাজকে ধরে হসপিটাল, ক্রিটিক্যাল অবস্থা, তাই জন্য আয়েশাকে রাখা হয়েছে। কিন্তু দুজন এটা কারোর সামনে প্রকাশ করছে না। বরফের মতন ভাব নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। প্রায় দুইজনেই দৌড়ে ডক্টরের কাছে গেল। বরদান ডক্টরের সাথে জিজ্ঞেস করলো, আয়সা কেমন আছে? ও ঠিক আছে? আমার বাচ্চা ঠিক আছে? মমি কেমন? আমার ভাই বোন দুজনে ঠিক আছে? অথর্ব জানে না ও কি করলো। ও খুবই চিন্তিত ছিল আয়েশার জন্য। ডক্টর এবার দুজনকে থামিয়ে দিল আর বলল, অনেক অনেক অভিনন্দন মিস্টার, আপনার ছেলে হয়েছে আর আপনার ওয়াইফও ভালো আছে। এটা শুনে বরদান আর অথর্ব খুব খুশি হলো। তখনই একটা নার্স এলো, যার হাতে সাদা কাপড়ে ঢাকা একটা ছোট্ট বাচ্চা ছিল। বরদান গিয়ে ওই বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে নিল আর ওই বাচ্চাটার মুখ দেখতে লাগলো। ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে ওই বাচ্চাটার চোখে পড়ল। তখনই ওই বাচ্চাটা ওর দিকে তাকালো আর বরদান বাচ্চাটার চোখ দেখলো, গ্রিন আইস, আর বেবিকে পুরো আয়েশার মতন দেখতে। এবার সবাই বরদানের কাছে গেল বাচ্চাটিকে নেওয়ার জন্য, কিন্তু বরদান কাউকে দিতেই চাইছে না বেবিকে। তখনই বরদানের মা বরদানকে হাসতে হাসতে বলল, সব তো ঠিক আছে, কিন্তু নাম কি রাখবি ভাবলি? আমি তো খুব খুশি, আমাদের আর একটা রাজকুমার চলে এসেছে। বরদান হাসতে হাসতে বলল, আমি আর আয়সা ডিসাইড করব। আসলে বরদান অথর্বর বেলায় যে সময়গুলি মিস করেছে
এই সময়গুলি এখন কাটাতে চাই। ও অথর্ব ছোটবেলায় ভালোবাসতে পারেনি, নিজের কোলে খেলাতে পারেনি অথর্বকে। তার আফসোস ওর সারা জীবন থাকবে। ও এখন ওর সব সময় হারাতে চায় না। ও এখন বেবিকে নিজের কোলেই খেলাতে চায়। কিছুক্ষণ পরে হসপিটাল রুমে আয়েশা স্ট্রেচারের মধ্যে শুয়ে বরদানের দিকে তাকিয়ে আছে। বরদান খুবই ভালোবাসা নিয়ে আয়েশার দিকে তাকালো আর বলল, আয়সা, আমি কি করে যে তোমাকে ধন্যবাদ জানাই। আমাকে এত খুশি দিছো, অথর্ব আর আমার দ্বিতীয় সন্তানকে জন্ম দিছো। আমি যদি আমার সর্বোচ্চ উজাড় করে তোমাকে দেই তাও এসবে কম, কারণ তুমি যা আমার জন্য করছো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। এটা শুনে আয়েশা চোখ রাঙিয়ে বলল, তুমি তো এমন করে বলছো যেন আমি পর কৃতজ্ঞ। এসব কি বলছো তুমি? অথর্ব আর বেবি আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের দুজনের অংশ। বরদান এবার বেবিকে আয়েশার কোলে দিল আর বলল, আমি নাম ভেবে নিয়েছি। আয়েশা হাসতে হাসতে বলল, কি নাম? বরদান ওর পাশে দাঁড়িয়ে থাকা অথর্বর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আত্রাংশ। আয়েশা খুশি হয়ে বলল, আমার খুব পছন্দ নামটা। এবার পাশে দাঁড়িয়ে থাকা অথর্ব উত্তেজিত হয়ে বলল, আমিও নিব। আত্রাংশকে আমাকে দাও, আমিও ধরি। আমার ভাইকে আমিও আদর করতে চাই। এটা শুনে আয়েশা হাসতে হাসতেই ছোট্ট আদ্রাংশকে অথর্বর হাতে দিল। আর অথর্ব খুবই ভালোবাসা সহ নিজের ভাইকে আদর করতে লাগলো। অন্যদিকে একটা অন্ধকার ঘর, যার সব জিনিস তছনছ হয়ে আছে। একটা লোক আয়নার সামনে দাঁড়িয়ে খুবই রাগের সাথে বলল, আয়শা, ঠিক করলি না আমার সঙ্গে। আর ওই বরদানকে তো আমি ছাড়বো না, সাথে তোর দুটো বাচ্চাকে আমি মেরে ফেলবো। আমি তোকে নিজের বাচ্চার মা বানাতে চেয়েছিলাম, আর তুই ওই বরদানের বাচ্চার মা হয়েছিস। সেদিনকে তো বেঁচে গেলি তুই, কিন্তু এবার কি করে বাঁচবি তুই? তখনই কেউ পিছন থেকে ওই লোকটার পিঠে হাত রাখলো আর বলল, সুমিত, শান্ত হওয়ার ধৈর্য রাখ। ধৈর্যর ফল কিন্তু নিশ্চয় পাবি। আর ওইসবের বদলা তো আমরা নিবই। নব আর আয়েশাকে তো তুই পাবি। তখনই সুমিত পিছনে ঘুরে রাগী স্বরে বলল, কিন্তু মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমার এই রাগের ধৈর্য পার হয়ে গেছে। আমি সব কটাকে মেরে ফেলবো, কাউকে আস্ত রাখবো না। আর আয়েশাকে নিজের। তখনই ওই মহিলাটা হাসতে হাসতে বলল, আমার রাজপুত্র নিশ্চয়ই তরি হবে আয়েশা। আজ এত বছর ধরে আমার ওই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছি, কিন্তু আজ অবধি কেউ জানতেই পারলো না যে এটা কে করেছে। কারণ এই খেলা শুরু আমি করেছিলাম, শেষও আমি করব। তখনই একটা লোক এসে ওই মহিলাটার কাঁধে হাত রাখলো আর বলল, হ্যাঁ, ঠিকই বলেছে। সবার বদলা নেব আমরা। অনেক রাজ করেছে বরদান রাজজাদা। অন্যদিকে অন অফিসে বসেছিল আর ফাইল চেক করছিল। তখনই ওর ফোনটা বেজে উঠল। ও ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল, মিস্টার অন মুখার্জি, আসলে আমাদের মিটিং ক্যান্সেল করতে হচ্ছে, কারণ মিস্টার রায়জাদা ফের বাবা হয়েছে। এটা শুনে অন মুখার্জি হাসতে হাসতে বলল, ও তাই? তাহলে তো আমার তরফ থেকে ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাবে। একটা বড় ভিলা, আর ওই ভিলার সামনে অনেকগুলো গাড়ি এসে থামলো। তারপরে একটা গাড়ি থেকে দুটো গার্ডস বার হলো। একটা গার্ডস দরজা খুললো। দরজা খুলতেই অন বার হলো। অন্য গার্ডস ওপাশে দরজা খুললো, আর ওপাশ থেকে আকিরা বার হলো। আকিরা বার হওয়ার পরে লিজাও বার হয়ে পড়লো গাড়ি থেকে। আর লিজা ওই ভিলাটাকে দেখে খুশি হয়ে বলল, এই ভিলাটা আমার। অন মাথা নাড়িয়ে বিনা এক্সপ্রেশনে বলল, হ্যাঁ, এটা তোমার। লিজা এবার খুশিতে লাফাতে লাফাতে দৌড়ে ভিলার মধ্যে ঢুকে পড়ল। ভিলার মধ্যে ঢুকেই ভিলাতে ভাঙচুর করতে শুরু করে দিল লিজা। এদিক ওদিক লাফালাফি, আর ওই লাফালাফি করতে করতেই ঘরের অনেক জিনিস ভাঙচুর হয়ে গেল। আকিরা এবার বিরক্ত হয়ে বলল, লিসা, কি করছিস তুই? থাম রে থাম, সবসময় জান জ্বালিয়ে খেয়ে নিস। লিজা এবার অবাক হয়ে বলল, কি করে জান জ্বালিয়ে খেলাম? আমি তো এখন অবধি কিছু খাইনি, আর আমি তো এখনো জান জ্বালিয়ে খাবারের নামই শুনিনি। ওটা খুবই টেস্টি।
যদি টেস্টি হয় আমি খাবো এক্ষুনি। তাড়াতাড়ি দাও, আমি অনেকবার তোমার মুখ থেকে ওই খাবারের নাম শুনেছি। লিসার এরকম কথা শুনে আকিরা নিজের মাথায় চাড়ি মেরে বলল, কোথায় যাব আমি একে নিয়ে? কি জানি আমি কি খেয়ে জন্ম দিয়েছিলাম, আমার নিজেরই মনে নেই। এবার নিজের রিস্ট ওয়াচ দেখলো আর আকিরাকে বলল, ঠিক আছে, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তোমরাও ফ্রেশ হতে চলে আসো। কিছুক্ষণ পরে ওরা সবাই লাঞ্চ করছিল আর লাঞ্চ দেখে লিসা মুখ বানিয়ে নিয়ে বলল, এই ঘাসফুস কি কোনো খাবার জিনিস? আমি খাবো না এই ঘাসফুস। আকিরা রেগে গিয়ে বলল, লিসা এরকম করতে নেই, খেয়ে নিতে হয়। খাবার কি ওই রকম অপমান করতে নেই, খেতে বস। লিসা তো লিসা রেগে গিয়ে বলল, খাবো না। কি করবে করো, যাও। এবার লিসাকে চোখ দেখিয়ে চিৎকার করে বলল, তোর প্রবলেমটা কি বলতো? যখন থেকে এসেছি তখন থেকে দেখে যাচ্ছি এই মেয়েটা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের দুজনকে, আর একটাও কথা না, চুপচাপ বসে খা। অনের এরকম চিৎকার শুনে লিসারও পাড়া হাই হয়ে গেল। লিসা এতটা রেগে গেল যে ওই খাবারের প্লেটটাই ছুঁড়ে ফেলে দিল খাবার সহ, যা দেখে সঙ্গে সঙ্গেই অন উঠে পড়ে একটা থাপ্পড় বসিয়ে দিল লিসার গালে। লিসাও খুব রেগে গিয়ে বলল, তুই ফের আমাকে মারলি? তুই আমার পাপা না, তুই আমার সৎ পাপা। ফের চটাক করে একটা থাপ্পড়ের আওয়াজ পুরো ভিলার মধ্যেই শোনা গেল। লিসার দুটো হাত দুগালে আর ওর দিকে লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওই চোখ থেকেই ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। যেটা দেখে লিসা চিৎকার করে কাঁদতে লাগলো আর আকিরাকে জড়িয়ে ধরলো, আর আকিরা ওকে কোলে জাগিয়ে নিল। লিসা আকিরার আঁচলে নিজের মুখ লুকিয়ে কাঁদতে লাগলো, যেটা দেখে জোর করে আকিরার থেকে লিসাকে নিজের কোলে নিয়ে নিল। লিসা অনের থেকে অনেক ভয় পাচ্ছে, ও অনের কাছে যেতে চাইছে না, কিন্তু ওকে জোর করে নিজের কোলে নিয়ে নিল। তারপর ডাইনিং টেবিলে বসে পড়ল আর লিসাকে খাইয়ে দিতে লাগলো। লিসা এবার ভালো মেয়ের মতন চুপচাপ খেতে লাগলো। লিসা যতই সাহসী হোক, কিন্তু ছিল তো একটা 5 বছরের বাচ্চা, যে তার বাবা মায়ের থেকে ভয় পায়, সব বাচ্চাদের মতোই। লিসাকে খাওয়াতে খাওয়াতে বিনা এক্সপ্রেশনে বলল, খাবার খাওয়ার পরে রেডি হয়ে নেবে তাড়াতাড়ি করে, কারণ মিস্টার রাইজাদার বাড়িতে নতুন অতিথি আসার খুশিতে পার্টি রেখেছে, আর আমরা ওখানে 1 সপ্তাহ থাকবো। এসব কথার মধ্যখানেই লিসা অনের হোয়াইট শার্ট ধরল আর নিজের চোখের অশ্রু আর নাক মুছতে লাগলো, যেটা দেখে অনের চোখ ছোট ছোট হয়ে গেল, কিন্তু কিছুই বলল না। ও এবার নিজের মাথাটাকে এক হাত দিয়ে চাপড় মেরে মনে মনে ভাবলো, এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব? মিস্টার রাইজাদা এত রিকোয়েস্ট করা 1 সপ্তাহ ওনাদের ওখানে থাকবো, কিন্তু এই মেয়েটা ওখানেও যদি কোনো গন্ডগোল ঘটায়। আকিরা জোর করেই লিসার চুল বেঁধে দিচ্ছে। এদিকে লিসার দুটো গাল লাল হয়েছিল আর হালকা হালকা দুটো গালে আঙুলের ছাপ দেখা যাচ্ছে। এদিকে রাইজাদা ভিলা চারিদিকেই খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর সুন্দর রং বেরঙের লাইটিং লাগানো হয়েছে। পুরো ভিলাটাই খুব সুন্দর লাগছে। আজকে পুরো পরিবার একত্রিত হয়েছিল, কেনই বা হবে না, বাড়িতে নতুন অতিথি যে এসেছে। বড় হল রুম, 5 বছরের তেজাস আর 6 বছরের আদবির ওরা খেলছিল। পাশেই জয়খান্না বসেছিল, তেজাসের বাবা। অন্যদিকে একটা অন্ধকার রুমের মধ্যে একটা ছায়া কম্পিউটারে কিছু একটা টাইপ করছিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এটুকু দেখা যাচ্ছে ওই ছায়াটা একটা বড় লং ওভারকোট পরেছিল আর ওর কাছে খুবই মগ্ন লাগছিল। ও একটা রাজার মতন একটা সিংহাসনে বসেছিল আর ওর সামনে একটা কম্পিউটার ছিল। কিছুক্ষণ পরে ওই কম্পিউটারে একটা ভিডিও কল মিটিং হতে লাগলো। ওই মিটিং কলের মধ্যেই এশিয়াস ব্রিগেস্ট ড্রাগ ডিলারের ওই ছায়াটা মিটিং অ্যাটেন্ড করেছে। হালকা ডিম লাইটের আলোতে দেখা গেল যে ওই ছায়াটার মুখের মধ্যে একটা ব্ল্যাক মাস্ক লাগিয়ে রেখেছিল। এশিয়ার বিগেস্ট ড্রাগ ডিলার হাসতে হাসতে বলল, স্যার, ইউ উইল গেট বেটার গুডস দেন দিস ইন দিস ওল্ড I generate thinking about, sir. This deal is the further.
ওই ছায়াটা খুবই ভারী গলার আওয়াজে বলল, হাউ ক্যান আই বিলিভ দিস স্টিল উইল বি বেনিফিশিয়াল ফর মি। প্রায় 2 ঘন্টা ধরে মিটিংটা চলল। মিটিং শেষ হতেই ওই ছায়াটা নিজের সিংহাসন থেকে উঠে পড়ল আর মুখ থেকে মাস্কটা সরালো। ওটা আর কেউ না, অথর্ব ছিল। অন্যদিকে বড় লিভিং রুমের মধ্যে অন আর আকিরা বসেছিল। ওদের সামনে আয়েশা, বর্তান আর পরিবারের সবাই বসেছিল। সবাই খুবই ভালোভাবেই ওদের সঙ্গে কথা বলছে আর লিসা আশেপাশে ঘুরতে ব্যস্ত। ওর বেশ ইন্টারেস্টিং লাগছে এই ভিলাটা। ও জানে না কেন ওর খুবই ইন্টারেস্টিং লাগছে এই ভিলাটা। তখনই সবার নজর গেল সিঁড়ি দিয়ে নেমে আসা ছেলেটার দিকে। ওই ছেলেটা নিজের পকেটে 2 হাত দিয়ে রেখেছিল। ওই ছেলেটার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। ও একটা বড় লং ওভারকোট পরেছিল আর ওর হাতেও ব্ল্যাক গ্লাভস লাগানো ছিল। ওই ছেলেটা আর কেউ না, অথর্ব ছিল। অথর্ব লিভিং রুমে এসে সবাইকে গ্রিট করলো, সবার সঙ্গে খুবই ভদ্রভাবে কথা বলল। অনেক ইমপ্রেস হয়েছে অথর্বর ব্যবহার দেখে। অথর্ব সবার সঙ্গে কথা বলার পর ওখানে আর 1 মিনিটও না থেকেই নিজের রুমের দিকে এগোতে লাগলো। লিসা পুরো ভিলাটাকে ভালো করে দেখতে লাগলো। আসলে এটা ভিলা কম প্রাসাদ বেশি লাগছে। লিসা অনেক বড় বড় ভিলা দেখেছে, বাড়ি দেখেছে। আফটার অল ওদের নিজেদেরও কত বড় বড় হাভেলি, ভিলা, বিল্ডিং আরও ইত্যাদি ইত্যাদি রয়েছে, কিন্তু এরকম প্রাসাদ ও কখনো দেখেনি। ওর খুবই ভালো লাগছে। ও বিনা পারমিশনেই সব রুমে ঢুকছে আর দেখছে। ওর কারো দিয়ে কোনো যায় আসে না। ও ওর মতনই ঘোরাফেরা করছে। তখনই ওর নজর পড়ল একটা কালো দরজাওয়ালা রুমের দিকে। লিসা 2য় তলার মধ্যে ছিল। ওই 2য় তলায় কেউ থাকে না, শুধু একজনই থাকে। এখানে কারোর আসার পারমিশন নেই, আর যে আসে সে কখনো ফিরে যায়নি। সবাই এই 2য় তলায় আসতে খুবই ভয় পায়। ওই রুমটার দরজার মধ্যে খুবই ভয়ঙ্করভাবে লেখা ছিল ডার্কেল রুম। এই নামটা পড়ে লিসার মনের মধ্যে এই রুমটাই যাওয়ার ইচ্ছা জাগলো। ওর খুবই ইন্টারেস্টিং লাগছে এই রুমটা। ও নিজের মনে মনে উত্তেজিত হয়ে বলল, খুবই ইন্টারেস্টিং লাগছে এই রুমটা। একবার গিয়ে দেখা যাক। কিন্তু মা বাবা তো বকবে, আর যেই যাই বলুক গে, আমার কোনো যায় আসে না। আমি কেন কারোর কথা শুনবো? এটা ওদের ভাবা উচিত, আমার না। একবার গিয়ে দেখা যাক। লিজার রুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু রুমের লক করা ছিল। রুমের লক খোলার জন্য ওকে অনেকটা উঁচুতে উঠতে হবে, কিন্তু ও তো অনেক ছোট। কি করে উঠবে এবারও? এই চিন্তাটা লিজার মনের মধ্যে আসলো। কিন্তু তখনই লিজার মাথায় একটা শয়তানি আইডিয়া আসলো। ও এবার পাশ থেকে একটা চেয়ার নিয়ে আসলো আর ওই চেয়ারে উঠে দরজাটা খুলে ফেলল আর রুমের মধ্যে ঢুকে পড়ল। রুমে ঢুকেই ও দেখতে পেল পুরো রুম খুব ভয়ঙ্কর। পুরো রুমে অনেক মোমবাতি জ্বলছে, তা আবার 2 রকম কালারের, লাল আর সাদা। আর আশেপাশেই অনেক রকমের বই রাখা, খুবই ভয়ঙ্কর বই। বইয়ের কভার পেজে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি ছিল। ওই রুমটা অনেক বড় ছিল, আর এই রুমের সব জিনিস কালো আর লাল ছিল। আর ওই রুমটার সঙ্গে আরও কটা রুম জয়েন্ট ছিল। লিজা একটা রুমের মধ্যে ঢুকে পড়ল। ও দেখল যে ওই রুমে বড় একটা পিয়ানো রাখা ছিল। পিয়ানোটা ব্লাড রেড কালারের ছিল। আরও অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা ছিল। আরও অনেক কটা রুম ছিল, তার মধ্যে আরেকটা রুম যেটা স্টাডি রুম ছিল। ওই রুমটার মধ্যে দেশ বিদেশি বিভিন্ন রকমের বিজনেস রিলেটিভ বই ছিল। তারপর লিসা ওই রুমের বাথরুমে চলে গেল, কিন্তু বাথরুমের দৃশ্য দেখে ওর বুকটা কেঁপে উঠল। বাথরুমের চারিদিকে অনেক রকমের টেডি বিয়ার রাখা ছিল, যার মধ্যে থেকেই রক্তের মতন কিছু লিকুইড বার হচ্ছে, কিন্তু ওইগুলো আসল না, ওটা বাথরুমের থিম ছিল। রুমের থিম তাই ওই রকম। অন্য কোনো মেয়ে হলেই ভয়ে কেঁদে ফেলতো কিংবা পালাতো,
কিন্তু লিজা ওর খুবই ইন্টারেস্টিং লাগছে এসব দেখে। ও খুবই উত্তেজিত ছিল, ও আরও এই রুমটাকে এক্সপ্লোর করতে চায়। কিন্তু লিজা একটা জিনিস ভালো করে নোটিশ করে নিয়েছে যে এই রুমে একটাও জানালা ছিল না। এটা খুবই অবাক করার বিষয় ছিল। পুরো রুমে কালো আর লাল পর্দা লাগানো ছিল, কিন্তু কোনো জানালা ছিল না। ওই পর্দাগুলো এমনিতেই লাগানো ছিল। খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রাখা ছিল রুমের মধ্যে। তখনই লিজার নজর আর একটা রুমের দিকে গেল, কিন্তু ওই রুমটায় তালা লাগানো ছিল। লিজা তখনই নজরে গেল একটা জানালার দিকে, কিন্তু ওটা জানালা না, ওটা ছোট একটা কিচেন ছিল, ওই রুমের সঙ্গেই অ্যাটাচ। ও ওই কিচেনে চলে গেল, আর তখনই ওর নজর গেল ফ্রিজের দিকে। ও কিছু না ভেবেই ফ্রিজ খুলল, আর ফ্রিজ খুলে দেখলো ফ্রিজের মধ্যেই অনেক কিছু খাবার ছিল। ওর দেখেই খিদে পেয়েছে। ও ফ্রিজ থেকে একটা ডার্ক চকলেট বার করলো আর খেতে লাগলো প্ল্যাটফর্মে বসে। লিজা যতই সাহসী মেয়ে হোক, ছিল তো একটা 5 বছরের বাচ্চাই। চকলেট দেখে ওর লোভ হচ্ছে, তাই জন্য ও খেয়ে ফেললো কিছু না ভেবেই। কিছুক্ষণ পরে ও চকলেটটা শেষ হয়ে গেল, আর ওই চকলেটটা অনেক বড় ছিল যেহেতু ওর পেট ভরে গেছে। ও দেখলো যে ওর হাতে মুখে চকলেট ভর্তি হয়ে গেছে। ফেরও রুমের মধ্যে চলে গেল আর বাথরুমের কাছেই যেতে লাগলো হাত ধোয়ার জন্য। তখনই একটা একটা করে মোমবাতি নিভতে লাগলো, আর রুমের দরজাও বন্ধ হয়ে গেল। লিজা খুব ভয় পেয়ে গেল মনের মধ্যে, আর ও যে ভয় পেয়েছে এটাকে বাইরে প্রকাশ করলো না। ও চুপচাপ পুতুলের মতন এক জায়গায় দাঁড়িয়ে রইল। ও জানে কিছু একটা হতে চলেছে। তখনই কেউ যেন ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল, How did your dear to come here? Maybe you are not your soulmate. লিজা নিজের ভয়কে লুকিয়ে বলল, আমি ভুল করে এই রুমে ঢুকে পড়েছি। আমি তো শুধু এখানে এমনি এসেছিলাম। ফের ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল, What are you really doing in my house? লিসা নিজের ভয়কে অনেক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো, কিন্তু ও আর পারল না, কারণ ওর অন্ধকার খুবই ভয় লাগে। ও এবার কাঁদতে কাঁদতে বলল, সব বলছি, কিন্তু তার আগে অন্ধকার দূর করো প্লিজ। আমার খুব ভয় লাগছে। আমি এবার হার্ট অ্যাটাক করে মরে যাব। আমার অন্ধকার খুবই ভয় লাগে। প্লিজ অন্ধকার দূর করো। তখনই হঠাৎ আলো জ্বলে উঠল, আর আলোর মধ্যে একটা খুবই কিউট বাচ্চা মেয়ের প্রতিবিম্ব ফুটে উঠল। ওইটা একটা মোমবাতি ছিল, যেটাকে ওই ছেলেটা লিজার মুখের সামনে ধরেছিল। ওই কিউট মেয়েটার মুখে আর হাতে চকলেট লেগেছিল, আর কিছু চকলেট জামার মধ্যেও লেগেছিল। ওই বাচ্চাটা খুবই কিউট ছিল, সাদা ফর্সা গায়ের রং, আর বড় বড় চোখে ঘন লম্বা পাপড়ি, আর স্ট্রবেরির মতন ছোট লাল ঠোঁট। চোখের মনির কালার সবুজ ছিল। ওই কিউট মেয়েটা একটা ব্ল্যাক অফ শোল্ডার ফ্রক পরেছিল, যেটা ওর কিউটনেসকে আরও বাড়িয়ে দিয়েছে। ঘন লম্বা ব্রাউন চুল, যেটা ওকে সম্পূর্ণ বানাচ্ছে। কিউট মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে যখন ও বড় হবে তখন ওর সৌন্দর্য কতটা বাড়বে। তখনই ওই ছেলেটা মানে অথর্ব, হ্যাঁ এটা আর কেউ না, অথর্ব ছিল। আর এটা অথর্বরই রুম ছিল। হঠাৎই অথর্বর অজান্তেই ওর মুখ থেকে বার হলো, How cute girl. লিজা অন্ধকারে দেখতেই পাচ্ছে না যে এটা কে ছিল। ছেলেটার ব্ল্যাক ওভারকোট ও অনেক লম্বা ছিল লিজার ছাড়া। মুশকিলভাবে লিজা ওই ছেলেটার ওই বুক অবধি হবে হয়তো। অথর্ব লিজার দিকে তাকিয়ে ও ঠান্ডা স্বরে বলল, এখানে দাঁড়া, আমি এখনই আসছি। এই বলে অথর্ব একটা করে পুরো রুমে সব মোমবাতি জ্বালালো। রুমের মধ্যে অনেক আলো হয়ে গেল। এবার লিজার ভয় কোথায় যেন হারিয়ে গেল। এবার লিজার মধ্যে অনেক সাহস চলে এলো। লিজা এবার কোনো বিগড়ানো বাচ্চার মতো বলল, এই রুমটা কার? তোর? এই রুমটা? কে হোস তুই এনাদের? আর এখানে কেন থাকিস?
অথর্ব লিজার কথা শুনে ও ঠান্ডা আওয়াজে বলল, This house is mine, and why should I stay here? My house, my room. I can do whatever I want, and I need to ask, what are you doing here? লিজা পুরোপুরি অথর্বর কথাকে ইগনোর করে দিয়ে বলল, এর মানে তো তুই অথর্ব, ঠিক বলছি তো আমি? অথর্ব হালকা করে মাথা নাড়িয়ে দিল। লিজা ফের ওকে বলতে শুরু করলো, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তবে এই রুমটা খুবই ইন্টারেস্টিং। আমার তো রুমটা খুবই ভালো লাগলো। এক কাজ করি, যে কদিন আমি আছি সে কদিন আমি তোর রুমেই থাকি, তুই অন্য কোনো রুম নিয়ে নে। আর আমি তো চলে যাব 1 সপ্তাহ পর, তো আমি থাকি এই রুম। অথর্ব এবার মোমবাতির আলো নিয়ে এলো আর এসেই টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। এখন ভালো করে দেখা যাচ্ছে অথর্বকে। লিজা ভালো করেই অথর্বকে দেখতে লাগলো। অথর্ব 9 বছরের হলেও ওর হাইট অনেক ছিল, আর ওর ব্রাউন হেয়ার আর ওর গায়ের রং দুধের মতন ফর্সা ছিল, আর ও একটা লং ওভারকোট পরেছিল। সব মিলিয়ে অথর্বকে খুবই ড্যাশিং লাগছে। কিছুক্ষণ ধরে ভালো করে লিজা অথর্বকে দেখার পর বলল, ও মিস্টার ডার্ক, আচ্ছা আজ থেকে না আমি তোকে মিস্টার ডার্ক বলেই ডাকবো, তোর অপর ম্যাচ করে। এটা শুনে অথর্ব বিনা এক্সপ্রেশনে খুবই শান্ত স্বরে বলল, ঠিক আছে। এটা শুনে লিজা খুবই কিউট মুখ বানিয়ে অথর্বকে বলল, আচ্ছা মিস্টার ডার্ক, আমি কি এই রুমেই থাকতে পারি যে কদিন আমরা এখানে আছি? অথর্ব বিনা এক্সপ্রেশনেই খুবই শান্ত স্বরে একটা কথাই উত্তর দিল, নো। এটা শুনে লিজার মুখ ফুলিয়ে নিয়ে বলল, কিন্তু কেন? আমরা তো বেস্ট ফ্রেন্ড। অথর্ব চোখ বড় বড় করে লিজার দিকে তাকালো আর অবাক হয়ে বলল, বেস্ট ফ্রেন্ড? আমি তো তোকে জানিও না, আমি তো তোর নামও জানি না, আর তুই এখানে কেন? লিসা খুবই অ্যাডিক্টেড হয়ে বলল, আরে মিস্টার ডার্ক, কতবার বলবো আমরা এখানে এসেছি? যা, ভুলে গেছি কিসের জন্য এখানে এসেছি। লিসা এবার অথর্বকে দাঁত দেখিয়ে বলল, আমি ভুলে গেছি আমরা কি করতে এখানে এসেছি। আমার শুধু এটুকুই মনে আছে, আমি পাপা আর মায়ের সঙ্গে এসেছি আর 1 সপ্তাহ থাকবো, এইটুকুই জানি আমি। অথর্ব বিনা এক্সপ্রেশনে বলল, অন্য মুখাচ্ছি তোর পাপা, আমি ঠিক বলছি তো? লিসা হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, অন মুখার্জি আমার পাপা। এটা শুনে অথর্ব একটা বাঁকা হাসি হাসলো, যেটা নিষ্পাপ লিসা খেয়ালি করেনি। এবার উত্তেজিত হয়ে বলল, আচ্ছা তাহলে আমরা এবার থেকে বন্ধু? অথর্ব লিসার দিকে তাকালো আর বিনা এক্সপ্রেশনে বলল, ঠিক আছে। এটা শুনে লিসা খুশিতে লাফাতে লাফাতে সোজা অথর্বর কোলে উঠে গেল আর নিজের দুটো পা অথর্বর কোমরে জড়িয়ে নিল আর দুটো হাত কাঁধে জড়িয়ে নিল। অথর্ব লিসার এরকম কাজ দেখে রেগে যাওয়ার জায়গায় একটা বাঁকা হাসি হাসলো, যেটা খুবই রহস্যময় ছিল। অথর্ব এবার নিজের কোটের দিকে দেখল। লিসার মুখে আর হাতে চকলেট সব ওর কোটে লেগে গেছে, যেটা দেখে ও একটা দীর্ঘশ্বাস নিল আর বাথরুমে চলে গেল লিসাকে ওভাবেই কোলে নিয়ে। তারপর লিসার হাত মুখ ধুয়ে দিল। অন্যদিকে আয়েশা, আকিরা, রুমি আর আলিয়ার ভালোই জমে গেছে। ওরা সবাই গল্প করতে লেগে গেছে। বিশেষ করে রুমি আর আকিরাই দুজনে একই স্বভাবের, মনমজি টাইপের ওরা দুইজন। রুমি ইয়ার্কি করতে করতে আকিরার কাঁধে জোরে একটা মেরে জিজ্ঞেস করল, বল না কি করে দেখা হয়েছিল তোর আর ওই তোর খারুশ পান্ডে স্বামী অন মুখার্জির সঙ্গে? আকিরা লজ্জায় লাল হয়ে গিয়ে বলল, কি সব জিজ্ঞাসা করছিস? তবে আমি ওই আসলেই জঙ্গলের মধ্যে। এবার আলিয়া হাসতে হাসতে মজা করে বলল, উলি বাবালি, জঙ্গলের মধ্যে রোম্যান্স? এই বলো না, আমিও শুনি কি কি হয়েছিল জঙ্গলের মধ্যে। আকিরাও এবার ওদের দুইজনকে দুই সাইড থেকে ধাক্কা দিয়ে বলল, আরে শাকচুনিরা,
দুজনেই যেন আমাকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছিস। আরে আমার সব জিজ্ঞাসা করবি না, তোদেরও কিছু বলবি? তোরাও বল না তোদের কি হয়েছিল, আমি একটু শুনি। রুমি, আকিরা, আলিয়া তিনজনে একই বয়সের, তিনজনের ভালোই জমেছে। আয়েশা ওদের ছাড়া বড়, কিন্তু আয়েশার সঙ্গেও ভালো জমে গেছে। তখনই কোথা থেকে তেজস্বিনী এসে বলল, You are here. I was for you. I also going alone. I thought I would hang out with you for a while. তেজস্বিনীকে দেখে রুমি আর আলিয়া মুখ বানিয়ে নিয়ে বলল, এসে গেছে শাকচুন্নিদের মহারানী। আয়েশা এবার ওদের দুইজনের মাথায় চাপড় মেরে বলল, এই, ওরকম কাউকে বলতে নেই, তোরা চুপচাপ বসে থাক যেরকম বসে আছিস। অন্যদিকে বরদান অনের কাঁধে হাত রেখে বলল, আমাদের মাফিয়া জগতে তোমাকে অনেক মনে করে। আমাদের মাফিয়া জগতের দরজা সবসময় তোমার জন্য খোলা। তুই যখন চাস তখনই আসতে পারিস আমাদের এই মাফিয়া জগতে। অন একটা দীর্ঘশ্বাস নিল আর বিনা এক্সপ্রেশনে বলল, না রে, আমার দ্বারা হবে না। আর আমি যদি এসব করি তাহলে আমার পরিবারের ক্ষতি করার লোকের বাকি থাকবে না, আর আমি আমার পরিবারের উপর একটা আঁচও আসতে দেব না। বিরাট এবার অনের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, ঠিক করেছিস ভাই, তুই মাফিয়া ছেড়ে দিয়েছিস, ঠিক করেছে। এখন তো আর কোনো লোক তোকে খুঁজেও না, তোর ওপরে তো কোনো লোক নজরও রাখে না। বিরাটের ব্যঙ্গ শুনে বরদান আর অন দুইজনে একসঙ্গে আফসোস ভরা দৃষ্টি নিয়ে বিরাটের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখনই হাতে ফোন নিয়ে কিছু টাইপ করতে করতেই রাজ ওই দিকেই আসছিল। রাজকে দেখে তিনজনেই একদম চুপ হয়ে গেল। রাজ ওদের দেখে অবাক হয়ে বলল, তোরা তিনজন এখানে কি করছিস? বিরাট রাজকে দেখে হাসতে হাসতে বলল, দেখতে পাসনি তিনটে বন্ধু একত্রিত হয়েছি, আমরা তিনটে বন্ধু কথাবার্তা বলছি। তোর মতন দিনরাত বইয়ের মধ্যে ঢুকে নেই, তোর মতন আমাদের মাথায় বই পড়ার ফোকা নেই। অন্যদিকে অথর্ব লিসাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। সবাই ওদেরকে দেখে পুরো অবাক, সবাই হাঁ করে ওদের দিকেই তাকিয়ে আছে। রুমি হাঁ করে সিঁড়ির দিকে তাকিয়ে আছে, আর আলিয়া নিজের হাত বাড়িয়ে রুমির মুখ বন্ধ করে দিল। আয়েশার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, কারণ অথর্ব যত বড় হয়েছে তত সবার সঙ্গে দেখা করা, কথা বলা বন্ধ করে দিয়েছে। আরও খুব অ্যারোগেন্ট, বদমেজাজি হয়ে গেছে। আর ওর রুমে যে গেছে তাকেইও মেরে ফেলেছে। যত ও বড় হচ্ছে ততই ওর মধ্যে বরদানের গুণ দেখা যাচ্ছে। কিন্তু আজকে এটা কী ছিল? কখনো আজ অবধি অথর্ব কোনো মেয়ের সঙ্গে খেলাধুলা করা তো দূরের, অথর্ব কথা পর্যন্ত বলেনি। আর আজকের এই বাচ্চা মেয়েটার সঙ্গে, এটা আয়েশা নিজের মনে মনে ভাবল। আকিরা এবার আয়েশার দিকে তাকিয়ে বলল, আয়শাদি, এটা কি হচ্ছে? আমি তো তোমাদের মুখ থেকে শুনলাম অথর্ব কারোর সঙ্গে দেখাশোনা করে না, ও খুবই একলা থাকতে ভালোবাসে, ও খুবই রাগী বদমেজাজি। তাহলে আজ আমার শয়তানটাকে কি করে নিজের কোলে নিয়ে আছে? আয়েশা গভীর চিন্তায় হারিয়ে বলল, বুঝতে পেরেছি। আকিরা, আলিয়া, রুমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো আয়েশাকে, কি কি বুঝতে পেরেছো? আয়েশা এবার চিন্তিত হয়ে বলল, সময় আসলে জেনে যাবে। ছাড়, বাদ দে এখন, যা যে যার কাজ করবে, যা ওদের ওদের মতো থাকতে দি। আয়েশার এরকম কথা শুনে তিনজনেই মুখ বানিয়ে নিয়ে ফের সোফায় বসে পড়লাম আর গল্প করতে লেগে গেল। অন্যদিকে লিসা এক ছায়ে অথর্বর সুন্দর মুখের দিকে তাকিয়ে আছে। ও পুরো খরগোশের মতো লাগছে। ও অথর্বর কাছে এখন লিসা পৃথিবীর সবচেয়ে কিউট মেয়ে। ও নিজেও জানে না কেন ও লিসাকে খুবই ভালো লাগছে। এরকম কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম ছিল। লিসা মুখ জাকিয়ে অথর্বর গালে একটা কিস করে নিয়ে বলল, প্লিজ 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 আমাকে তোর রুমে থাকতে দে প্লিজ, না করিস না, আমার না খুব শখ তোমার রুমে থাকার। দেখো আমি তো তোমার গালে কিছু করলাম, আমি আমার পাপাকে পর্যন্ত কিস করিনি। এটা শুনে অথর্ব শান্ত কিন্তু কঠোর শব্দে বলল, না। লিসা মুখ বানিয়ে নিয়ে বলল, বেচারা বন্ধুত্বের আর মানই কি রক লইল,
আমি বেচারি কত ভালো মেয়ে, পৃথিবীর কত নিষ্পাপ মেয়ে। এরকম নিষ্পাপ মেয়ে না পুরো দুনিয়ায় পাওয়া যাবে না, আর তুই এই সুযোগটা হারিয়ে দিচ্ছিস। অথর্ব এবার লিজাকে কোল থেকে নামিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দিল, আর লিজা খুবই রাগের সাথে ওর দিকে তাকিয়ে আছে। তখনই কোথা থেকেই তেজাস আর আদ্ভিক ওখানে চলে এলো, আর লিজাকে দেখে বলল, লিট্টু আমাদেরটাতে তেলবি? আগেই আদ্ভিক আর তেজাসের সঙ্গে লিজার আলাপ হয়ে গেছে, কিন্তু লিজা আদ্ভিক আর তেজাসের মুখ থেকে নিজের নামের বরদানি শুনে খুবই রেগে গেল, আর রেগে গিয়ে দুইজনকে বলল, লিচু? আমার নাম কবে থেকে লিচু হয়ে গেল? আমি কিন্তু বলে দিচ্ছি, আর একবারও যদি তোরা আমাকে লিচু বলেছিস, তোদের দুজনেরই মুখ ভেঙে দেবো আমি। এটা শুনে আদ্ভিক আর তেজাস ভয় পেয়ে গেল। আদ্ভিক আর তেজাসকে ভয় পেয়ে দেখে লিসা গিরগিটির মতন রং পাল্টে হাসতে হাসতে বলল, না 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 না, বল না লিচু বল, আমার কোনো প্রবলেম নেই তো, তোমরা দুজন আমার সুইট ভাই। এই বলে লিজা জড়িয়ে ধরল ওদের দুইজনকে। আসলে লিজার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে। লিজা দেখাতে চাইছে অথর্বকে যে দেখ, তুই আমাকে তোর রুমে দিলি না তো কি হয়েছে, আমি দুসরা বন্ধু বানিয়ে নেব, এখন তুই কি করবি করগে যা। অথর্বর চোখ এখন লাল লাল হয়ে যাচ্ছে, ওর খুবই হিংসে হচ্ছে। আদ্ভিক আর তেজাসের দিকে এতটা হিংসা যে অথর্বর বাস চললে এদের দুইজনকে এক্ষুনি গিলে ফেলবে। অন্যদিকে বর্তান রাজকে বিনা এক্সপ্রেশনে বলল, তুই গিয়ে তোর কলেজের কাজগুলো করে নে। তখনই একজনের কঠোর ভারী আওয়াজ শোনা গেল। গলার আওয়াজের মালিক ছিল নিরাজজি, রাজের বাবা। নিরাজজি বলল, কি হচ্ছে এখানে? আর রাজ তুই এখানে কি করছিস? যা একটু রমিকে ঘুরিয়ে আন, আমি নোটিশ করেছি তুই একটু রমির উপর মনোযোগ দিচ্ছিস না। এরকম যদি করতে থাকিস একদিন রমি তোর হাত থেকে কোনো মরুভূমির বালির মতন পিছলে যাবে। এটা শুনে রাজ অবাক হয়ে গিয়ে বলল, বাবা তুমি কি বলছো এসব? আর আমি একটু ব্যস্ত, আমার কাছে এত টাইম নেই পড়ে পড়ে রমিকে দেখার। বর্তান অন বিরাট তিনজনে অবাক হয়ে দু বাপ বেটাকে দেখছে। অন বর্তানকে কোনোই মেরে বলল, কি হচ্ছে এখানে? এটা কি কোনো শুটিং চলছে? নিরাজজি একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর শান্ত স্বরে বলল, এখন তোকে কিছু বলে লাভ নেই। তুই কি কখনো জানতে চেয়েছিস তোর মা কেন নেই, কিংবা তোর মা কোথায়? এটা শুনে রাজের হাত থেকে সব ফাইলগুলো নিচে পড়ে গেল, আর রাজ উত্তেজিত হয়ে প্রশ্ন করল, হ্যাঁ বাবা, আমি জানতে চাই। তুমি এখন বলতে চাও তো তুমি বলতে পারো, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইতাম কিন্তু করতে পারিনি, তো এখন বলতে চাইছো বলো। নিরাজজি নিজের মাথায় হাত পেতে নিয়ে বলল, কি পাগল কে জানে এটা কোনো সময় হলো? তুই রমিকে নিয়ে ঘুরতে যা, আমি সময় হলে বলে দেব। এটা শুনে রাজ এক হাত দিয়ে মাথায় বুলিয়ে পড়ল। বাড়িতে অনুষ্ঠান হবে আর আমি রমিকে নিয়ে ঘুরতে যাব? নিরাজজি এবার বর্তানের দিকে খুবই আজবভাবে তাকিয়ে শান্ত স্বরে রাজকে এখান থেকে চলে যেতে বলল। রাজও নিরাজজির কথার মতন ওখান থেকে চলে গেল। রাজ চলে যেতেই নিরাজজি ওদের তিনজনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ও কিছু শোনেনি তো? বর্দানও খুবই শান্ত স্বরে বলল, না ও কিছুই শুনেনি। এবার নিরাজজি খুবই শান্ত স্বরে বর্দানকে প্রশ্ন করে বলল, রাজলক্ষ্মীর কোনো খবর পেয়েছিস? বর্দান এবার বিনা এক্সপ্রেশনে বলল, হ্যাঁ পেয়ে গেছি, আর তোমার আন্দাজ একদম ঠিক, রমি রাজের মেয়ে। এটা শুনে নিরাজজি পিছনে মুখ ঘুরিয়ে নিল আর জোরে একটা নিঃশ্বাস নিল, আর চোখটাকে খুবই জোরে বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই এক ফোঁটা অশ্রু ওনার গাল বেয়ে পড়ল। তারপর বর্দান যেটা বলল সেটা শুনে নিরাজজির পায়ের তলা থেকে মাটি সরে গেল। অন্যদিকে অথর্ব কিছু না বলেই ওখান থেকে নিজের পকেটে হাত দিয়ে চলে গেল। যেটা দেখে লিসার মনে হলো ও হেরে যাচ্ছে। ওর কিছু না কিছু করেই অথর্বর রুমকে নিজের করতে চায়। ও অথর্বের রুম কবজা করতে চায়। অন্যদিকে আয়েশা ওদের সঙ্গে কথা বলছিল।
তখনই ওর ফোনে একটা মেসেজ এলো, যেটা দেখে ওর চোখে যেন আলো জ্বলে উঠল আর ওর মুখে একটা বাঁকা হাসি চলে এলো, যেটা কেউ দেখতে পেল না। কালকের ফাংশন ছিল, আজকে সব ডেকোরেশনের কাজ হচ্ছে। তখনই লিজা সিঁড়ি থেকে দৌড়ে নামতে নামতে এলো আর এসে লিভিং রুমের সোফাতে ঝাঁপ দিয়ে বসে টিভি চালিয়ে দিল। আকিরা মুখ হা হয়ে গেল লিজার এরকম অভদ্রতায়। আকিরা আয়েশার দিকে তাকিয়ে বলল, সরি আয়শাদি, আমার মেয়েটা একটু অভদ্র হয়ে গিয়েছে। একটা খুবই সুন্দর ভিলা। এই ভিলার মধ্যে একটা রুমে ভাইয়ের উপর পা তুলে বসেছিল সুমিত চৌধুরী, আর ওর সামনে একটা মহিলা আর একটা লোক দাঁড়িয়েছিল। পুরো রুম অন্ধকার। তখনই ওই মহিলাটা ওই রুমের লাইট জ্বালালো আর লাইটের আলোয় দেখা গেল ওই মহিলাকে আর ওই লোকটাকে। ওই মহিলাটা আর কেউ না, তনুজা ছিল, আর ওটা তনুজার স্বামী। আর সুমিত চৌধুরী হয়েছে তনুজার ছেলে, যেটা কেউ জানে না। তনুজা খুবই রেগে গিয়ে বলল, তবে তো আমি কতবার বারণ করেছি, তাড়াতাড়িতে কিছু সিদ্ধান্ত নিস না। দেখলি তো কি রকম ব্যর্থ হলি। যদি আমার কথা শুনতিস তাহলে আর এরকম হতো না। তনুজার কথা শুনে অমিত ব্যঙ্গ করে বলল, ও আচ্ছা, কিন্তু আমার তো মনে আছে তুমি ওকে বলেছিলে, দেখো তনুজা, নিজের দোষটা চাপা দেওয়ার চেষ্টা করো না। তুমি ওকে বলেছিলে, না হলে এরকম কিছুই হতো না। তনুজাও রেগে গিয়ে বলল, তোমরা দু বাপ বেটা তো আমাকেই পেয়েছ। সুমিতের বাপ অমিত চৌধুরী রেগে গিয়ে বলল, তবে তুমি রাইসার দিয়ে অনেক ফায়দা নিয়ে গেছো। আর এবার সেই দিনকে কেমন করে তুমি রাইসার মাকে আর রাইসার দাদু দিদিকে মেরে ফেললে? কারো সন্দেহ হলো না যে এটা তুমি করেছো? এটা শুনে তনুজা শয়তানি হাসি হাসতে হাসতে বলল, আমি তো মেরেছিলাম আয়েশার মাকে। আর আহির বাবা মা যাতে আহির উপর সন্দেহ করে আর আহিকে অত্যাচার করে, আমি আহির অন্যান্য ছেলের সঙ্গে ছবি তুলে পাঠাতাম আহির বাবা মাকে। ওই ছেলেদেরকে কোনো না কোনো বাহানায় পাঠিয়ে আহির ছবি তুলতাম। এতটা ভালো যে ওর মেয়েকে কিছু জানতেও দিত না। ওকে যে কেন ওরা এরকম করেছে। এটা বলে পাগল মহিলার মতন হাসতে লাগলো তনুজা। ফ্ল্যাশব্যাক। আহির মা বাবা আহি আর তনুজা আহির বাড়ি যাচ্ছিল গাড়ি করে। এখনও অনেকটা বাকি ছিল আহির বাড়ি আসতে। তনুজা এবার হাসতে হাসতে আহিকে দেখে বলল, আচ্ছা আহি বেবি, তুই তোর বাচ্চার কি নাম রাখবি বল না, আমার না খুব জানার ইচ্ছে। এটা শুনে আহি হাসতে হাসতে বলল, আমি আগেই ভেবে নিয়েছি, মেয়ে হলে আয়শা নাম রাখবো, আর যদি ছেলে হয় তাহলে নাম রাখবো মৃত্যুঞ্জয়। এটা শুনে তনুজা হাসতে হাসতে বলল, বেশ ভালোই নাম রেখেছিস। এখন ওদের গাড়ি একটা খুবই বড় জঙ্গল এলাকা দিয়ে যাচ্ছিল। তখনই গাড়িটা শব্দ করে থেমে গেল। ড্রাইভারের উপর চিৎকার করে আহির বাবা বলল, কি হচ্ছে এটা? গাড়ি থামালি কেন ড্রাইভার? ড্রাইভার ভয় পেয়ে বলল, বড় সাহেব, আসলে গাড়ির সামনে কেউ চলে আসছে। এটা শুনে আহির বাবা চুপ হয়ে গেল আর গাড়ির মধ্যে থেকে বার হলো। ওরা চারজনেই গাড়ি থেকে বার হয়ে গেল আর ড্রাইভার গাড়ি চেক করতে লাগলো। তখনই গুলি চলার আওয়াজ এলো আর সবাই খুবই সতর্ক হয়ে গেল। তখনই আশপাশ থেকে কালো কাপড়ে মুখ ঢাকা লোক এলো আর ওদেরকে ঘিরে ধরল। আহির বাবা রেগে গিয়ে বলল, কারা তোরা আর কে পাঠিয়েছে তোদের? এসবের মধ্যে তখনই একটা খুবই জোরে হাসার শব্দ শোনা গেল। সবাই আওয়াজের দিকে তাকালো, দেখলো তনুজা পাগলের মতন হাসছে। তনুজাকে এরকমভাবে হাসতে দেখে আহি ভয় পেয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তনু, তুই এরকম করে হাসছিস কেন? এতে তনুজার হাসি আরও বেড়ে যায়। কিছুক্ষণ পর তনুজা নিজের হাসি থামিয়ে রাগে বলল, তুই কি ভাবলি আহি যে এরা কেন এখানে এসেছে? আজকের আমি আমার প্রতিশোধ নিব, তার সাথে সাথে তোর সব প্রপার্টি আমি নিব। এটা শুনে আহি আরও অবাক হয়। ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছিস তুই তনুজা?
আমরা তো বন্ধু, আমার বাবা মা তো তোর বাবা মার মতন। এটা শুনে তনুজা ব্যঙ্গ করে বলল, মা বাবা আমার অত আদিক্ষেতা দরকার নেই। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে তোর বাবাকে বল এই পেপারে সাইন করে দিতে। এটা শুনে আহির বাবা রেগে গিয়ে বলল, কখনোই না, তোকে আমি নিজের মেয়ের মতো ভাবতাম, আর তুই আজকে এরকম করলি আমাদের সঙ্গে। আর কিসের প্রতিশোধ, কি করেছি আমরা তোর? এটা শুনে তনুজা খুবই রেগে গিয়ে বলল, আমার বাবা মায়ের মৃত্যুর বদলা। আজ তোমার জন্য আমার বাবা মা এই পৃথিবীতে নেই। যদি তুমি ভোটে হেরে যেতে, আমার বাবা আজকে এমএলএ হতো আর আমার সামনে থাকতো। আমি ছুতে পারতাম আমার বাবা মাকে, কিন্তু তোমার জন্য আমার বাবা আত্মহত্যা করেছে। এটা শুনে আহির বাবা খুবই রেগে গিয়ে বলল, তোর বাবা হেরেছে তোর বাবার দোষে। তোর বাবা খুবই খারাপ মানুষ ছিল একজন, আর ও আর খারাপ কাজে ধরা পড়ে গেছে বলে ও আত্মহত্যা করেছে, আমার জন্য না, বুঝলি? এটা শুনে তনুজা জোরে চিৎকার করে রেগে গিয়ে বলে, না 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 না, সব দোষ তোমার, কারণ তুমি তো পুলিশের হাতে তুলে দিয়েছিলে আমার বাবাকে, আর আমার বাবা ওখান থেকে পালিয়ে আত্মহত্যা করে নেয়। এখন আমি বদলা নিব, আর যত তাড়াতাড়ি সম্ভব এই পেপারে সাইন করে দাও, আর তোমার সব প্রপার্টি আমার নামে করে দাও। এটা শুনে খুবই রেগে গিয়ে আহির বাবা বলে, এটা কখনোই সম্ভব না, কারণ আমি আমার সব প্রপার্টি আমার নাতি নাতনির নামে করে দিয়েছি, মানে আহির পেটে থাকা সন্তানের নামে। এটা শুনে তনুজা খুবই রেগে যায়। আর তখনই একটা গাড়ির মধ্যে থেকে একটা লোক বার হয়। ওটা আর কেউ না, অমিত ছিল। আর অমিতের কোলে একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চাটা প্রায় 2-3 বছরের ছিল। তখনই বাতাসে একটা গুলি চলার আওয়াজ এলো, আর সবার নজর গেল অমিতের দিকে। অমিতের হাতে বন্দুক ছিল। আহি এবার পিছনে ঘুরে দেখলো যে ওর বাবা মাটিতে লুটিয়ে পড়ে আছে। আহি এবার জোরে চিৎকার করে, বাবা কি হলো তোমার? চোখ খোলো না বাবা, প্লিজ চোখ খোলো। আহি ওর বাবার মাথা নিজের কোলে রেখে বলল, বাবা চোখ খোলো, কিছু হবে না তোমার, আমি কিচ্ছু হতে দেব না তোমার। বাবা তুমি কেন আমাকে একলা ফেলে রেখে চলে যাচ্ছ? আমাকেও সাথে নিয়ে যাও বাবা, আমি কি করে থাকবো? আমাকে ক্ষমা করো বাবা, আমি অনেক ভুল করেছি। আর পৃথিবীর সবচেয়ে বড় ভুল ওই তনুজা নামের কালনাগিনীকে নিজের বন্ধু বানিয়ে করেছি। তুমি আর মা আমাকে আগে অনেকবার বারণ করেছে যে ওই তনুজা নামের মেয়েটা ভালো নয়, কিন্তু আমি তোমার কথা শুনিনি। আবার একটা শব্দ হলো। আহি এবার ওর মায়ের দিকে তাকিয়ে দেখলো ওর মা মাটিতে লুটিয়ে পড়ে আছে। ও এবার বাবাকে ছেড়ে জোরে চিৎকার করে ওর মায়ের কাছে চলে যায়, আর মায়ের মাথাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তোমার চোখ খোলো, চোখ খোলো, আমার দম বন্ধ হয়ে আসছে, আমার কষ্ট হচ্ছে, চোখ খোলো, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। এই বলে কাঁদতে কাঁদতে আহির লাল চোখ নিয়ে অনুজার দিকে তাকালো, আর রেগে চিৎকার করে বলল, অনুজা। কি হতে চলেছে এরপর? তনুজা ওহিকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর বলল, কি করবি আমার তুই? আর তোর তো সব প্রপার্টি এবার আমার হবে। এই বলে তনুজা হাসতে লাগলো। ওহি ব্যথায় চিৎকার করতে লাগলো। এটা দেখে তনুজা খুবই খুশি হয়ে গেল। নিজের প্যান্টের পকেট থেকে একটা খঞ্চর বার করলো, আর আহির দিকে এগোতে লাগলো শয়তানি হাসি দিয়ে। আহি ভয়েই কাঁদতে কাঁদতে নিজের প্রাণ ভিক্ষা করছে আর বলছে, তনুজা না, পেটের সন্তান না, বিরাজের সন্তান, কিছু হতে দিব না, দয়া করে আমাকে ছেড়ে দে তনুজা। তনুজা হাসতে হাসতে বলল, হো আমার প্রিয় বন্ধু, তোকে ছাড়বো না আমি, তো তোকে মেরে ফেলবো। আর তোর বাচ্চার হওয়ার পর বড় হয়ে যাবে, তখন অসব সম্পত্তি আমি আমার নামে করে দেব, আর তোর বাচ্চাকে মেরে ফেলবো। এদিকে আহির বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তনুজার আর তর্স হয়েছে না। তনুজা এবার ওই খঞ্চরটা দিয়ে আহির পেটটা চিরে দিল, আর আহির পেটের মধ্যে নিজের হাত ঢুকিয়ে বাচ্চাটাকে বার করার চেষ্টা করলো। আহি ব্যথায় চিৎকার করছে আর কাঁদছে। ও কখনো ভাবেনি ওর মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে।
আহি এবার কাঁদতে কাঁদতে ঈশ্বরকে মনে করে বলতে লাগলো, হে ঈশ্বর, আমি আগের জন্মে কি পাপ করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আমার বাবা আমাকে আমার চোখের সামনে এরা মেরে ফেললো, আর আমার সন্তানকেও কি করবে এই ডাইনি কে জানে। তনুজা এবার নিজের কাজে সফল হয়ে গেল আর আহির পেট থেকে বাচ্চাটাকে বার করে নিল। আহি ব্যথায় জোরে একটা চিৎকার করলো আর মনে মনে বলল, হে ঈশ্বর, কি পাপের শাস্তি দিচ্ছ? আর পাচ্ছি না এই ব্যথা সহ্য করতে। আমাকে ডেকে নাও নিজের কাছে। হে ঈশ্বর, আমাকে আমার পাপের ক্ষমা করো। আমি জানি না আমি কি পাপ করেছি, আজ এত বড় শাস্তি আমাকে পেতে হলো। আমার সন্তানকেও দেখার ভাগ্য আমার নেই। তখনই তনুজা খুবই মিষ্টি হেসে বাচ্চাকে আহির বুকে রেখে দিয়ে বলল, আহি, তুই কি মনে করবি? আমি তোকে তোর বাচ্চাকে দেখার একটা সুযোগ দিলাম। দেখে নি নিজের বাচ্চাকে মন ভরে। আর খুশির কথা হলো যে তোর মেয়ে হয়েছে, আর তোর জন্য বড় খুশির বিষয় হলো যে তোর মেয়ে যখন বড় হবে আমি তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব। তোর মেয়েকেই মারবো না, যদি তোর ছেলে হতো মেরে ফেলতাম প্রপার্টি নিয়ে। আর আমার বেস্ট ফ্রেন্ডের অন্তিম চিহ্ন আমি কি করে মেরে ফেলবো? আমার পুত্রবধূ হিসেবে তোর মেয়েকে আমার কাছেই রাখবো। এটা শুনে আহি চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আর আহি ওর বাচ্চাকে দেখতে দেখতেই ব্যথা আর কষ্টের সাথে বলল, তোকে বদলা নিতে হবে এসবের। আর আমার বিশ্বাস তুই একদিনের বদলা নিবি। তুই এই মানুষরূপী শয়তানদের খুবই খারাপ মৃত্যু দিবি। আর তুই তোর বাবাকে খুঁজে বার করবি একদিন। আর আমার আত্মা ততদিন শান্তি পাবে না যতদিন না তুই ওই শয়তানদের মেরে ফেলছিস। এই কথাটা বলেই আহি নিজের অন্তিম নিঃশ্বাস নিল আর ওর মাথা এক সাইডে ঝুলে গেল। আর আহি মৃত্যু হতেই তনুজা চিৎকার করে হাসতে লাগলো। তখনই খুবই জোরে বজ্রপাত হলো আর খুবই জোরে বৃষ্টি হতে শুরু করলো। সাথে সাথে বাচ্চার গায়ে লেগে থাকা রক্ত জলের সঙ্গে ধুয়ে যেতে লাগলো। আর রক্তর সাথে এই বৃষ্টির জল মিশতে লাগলো। আর যত জোরে বৃষ্টি হচ্ছে তত তীব্র তনুজা হাসছে। ও এমনভাবে হাসছে কেউ ওকে দেখলে ভয়ে পালাবে। ওকে খুবই ভয়ঙ্কর লাগছে। কিছুক্ষণ পর তনুজা আহির বুক থেকে বাচ্চাটাকে নিল আর বাচ্চাটার দিকে তাকিয়ে খুবই শয়তানি হাসি হাসতে হাসতে বলল, আয়েশা, তোর মা চাইতো যে তোর নাম আয়েশা হোক, তাই জন্য আমি তোর নাম রাখলাম আয়েশা। ফ্ল্যাশব্যাক এন্ড। তনুজা এবার অমিতের দিকে তাকিয়ে বলল, এসব ভাবলে এখনো মনের মধ্যে খুশির অনুভব হয় যে আমি নিজের এই হাত দিয়ে মেরে ফেলেছিলাম। এসব বলতে বলতেই পাগলের মতন হাসতে লাগলো তনুজা। তনুজার সাথে সাথেই অমিতও হাসতে লাগলো। আর সুমিত ওদের দিকে তাকিয়ে বলল, তোমরা এত কিছু করেছিলে আর আমাকে কিছু বলনি? তনুজা হাসি বজায় রেখে বলল, তখন আমাদের একটা জরুরি মনে হয়নি, কিন্তু এখন মনে হলো তোকে বলি। ওরা তিনজনের মধ্যে কেউই জানে না রুমের মধ্যে একটা চাকর যার হাতে একটা ফোন রয়েছে আর ফোন কলিং মোডে ছিল। ফোনের ওপাশ থেকে বরদান এসব শুনছে। বরদান একটা দীর্ঘশ্বাস নিল এসব শুনে। আর ওর পাশের সোফায় রাজার মতন বসে থাকা বিরাট, যার চোখে এখন হালকা হালকা জল আছে। বিরাট এবার নিজেকে সামলে বলল, আয়শা বৌদির পরিবারের সঙ্গে এতটা খারাপ হয়েছে, ওই তনুজা ওকে আমরা ছাড়বো না। ওরা খুব খারাপ করেছে, এর শাস্তি ওদের পেতে হবে। আমি আর পারছি না অপেক্ষা করতে। আমি এখনই ওদের কেটে টুকরো টুকরো করে মেরে ফেলতে চাই। বরদান একটা জোরে নিঃশ্বাস নিল আর নিজেকে সামলে বলল, এই লড়াই আয়সার। আমরা যদি বলি ও আয়সাকে মানে তাজনু ওকে মানুষ করেছে, কখনোই বিশ্বাস করবে না। ওকে মানুষ করার মা ওর আসল মায়ের সঙ্গে কি করেছে। আর এই লড়াই আয়সার। আয়সাকে লড়াই করতেই হবে। আমরা তো আছি আয়সার পাশে থাকার জন্য। বিরাট এবার কিছু একটা ভেবে বরদানকে প্রশ্ন করল, আচ্ছা ভাইয়া, তুই কি করে জানলি যে ওই সুমিত চৌধুরী বেঁচে আছে? আর ও কোথায় আছে? কারণ এত উচ্চ বিল্ডিং থেকে পড়ে কেউ বেঁচে থাকে না। এটা শুনে বরদান একটা রহস্যময় হাসি হাসতে হাসতে বলল,
বর্তানদা রাইজদার কাছ থেকে কিছু লুকিয়ে থাকবে এটা এত সহজ না। কথায় বলে না, আম খাবি খাও, আটি কেন গুনবি। তাও বলছি, আমি কি করে এটা জানলাম? তোকে এত নিয়ে ভাবতে হবে না। এখন এটা তুই জানিস যে এখন তোকে কি করতে হবে, এটা নিয়েই ভাব। বিরাট এবার উত্তেজিত হয়ে বলল। তাহলে ভাইয়া আমি আয়শা বৌদিকে সব বলে দিই। বর্দান এবার বিরাটের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো পাগলকে দেখছে। ওইভাবেই তাকিয়ে থেকে বর্দান বলল, তুই কি চাস আমি গিয়ে আমার বউকে বলি যে তোর আসল পরিবারকে এরা মেরে এসছে, আর 1 মাস আগে আমার বাচ্চা হয়েছে, আর ওর হালটা এখন ভালো নেই। আর আয়েশা এসব শুনে যদি খুব রেগে যায় আর ও ওদের সঙ্গে লড়াই করতে চায় আর ওর নিজের কোনো বড় ক্ষতি করে ফেলুক আর আমার 2টো বাচ্চা বিনামা হয়ে যাক। এটা শুনে বিরাট নিজের মাথা চুলকাতে চুলকাতে বলল, ও এটা তো আমি ভাবিও নি, কিন্তু ভাইয়া তুই এমন করে বললি যেন আয়শার বৌদির ব্যথা কি আয়শার বৌদির বদলা তোর কোনো যায় আসে না, তোর শুধু নিজের বাচ্চা দুটোরই বেশি চিন্তা। এটা শুনে বর্দান খুবই রেগে যায় আর বিরাটের দিকে নিজের লাল লাল চোখ নিয়ে তাকায় আর একটা কথা চিবিয়ে চিবিয়ে বলল, তোকে এত ভাবতে হবে না, তুই এখন এখান থেকে যেতে পারিস। কিন্তু কেউ একজন ছিল যে ওদের দুইজনের এসব কথা শুনে ফেলেছে। কে সে যে বর্দান আর বিরাটের কথা শুনে ফেলেছে? আয়েশা কি এসব জানতে পারবে? আর আয়েশা জানতে পারলে কি করবে? কি বলছিস তোরা ভালো করে জানিস? বর্দান একটা দীর্ঘশ্বাস নিল আর বলল, হ্যাঁ আমি কি বলছি আমি ভালো করেই জানি। তারপর কিছু ভেবে বলল, আচ্ছা সত্যি তোর কথা শুনে না মনে হয় তুই আয়েশাকে ভালোবাসিস না, তোর জন্য তোর 2টো বাচ্চা সব। বর্দান এবার অনেক রেগে গিয়ে বলল, একদম ওইরকম না। হ্যাঁ তবে এটা সত্যি, আমার বাচ্চা 2টো আমার জন্য সব, কিন্তু আমি আয়েশাকে খুব ভালোবাসি, কিন্তু তার ছাড়া বেশি আমার বাচ্চা 2টোকে ভালোবাসি। আয়েশাকে আমাদের বাচ্চাদের ছাড়া একটু কম ভালোবাসি। অন্যদিকে অথর্ব নিজের রুম লক করে রুমে বসে আছে আর বাইরে থেকে লিজার রুমের দরজা জোরে জোরে ধাক্কা দিচ্ছে। লিজা এবার কান্না করার নাটক করতে করতে বলল, কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করছিস আমার বেস্ট ফ্রেন্ড হয়ে? দেখ, দরজা খোল, আমি মাকে পাপাকে সবাইকে বলবো। অথর্ব রুমের ভিতর খুবই রেগে গিয়ে নিজের মনে মনে বলল, এই অপদার্থটা কোথা থেকে আমার ঘাড়ে এসে ঝুলে পড়লো?